মিনস দ্য ট্রান্সফরমেশন লিডার্স তারা অলরেডি জয়েন করেছে। গতকাল আমরা একটা ফ্যান্টাস্টিক সেশন করেছি, তাহলে আজকে এটা হচ্ছে কন্টিনিউশনে যাচ্ছি। স্যার আপনি কাইন্ডলি এটা টেক ওভার করেন এবং আপনার মতো করে সেশনটা যদি কমপ্লিট করেন। জি ওকে, থ্যাংক ইউ। সো I am just going to start. জি স্যার। ওকে, সো আজকে ফার্স্ট আমাদের ডিসকাশন হবে ব্লাইন্ড ডাইং নিয়ে। জি ব্লাইন্ড ডাইং আমাকে কি দেখা যাচ্ছে ঠিক মতো? জি স্যার। ব্লাইন্ড ডাইং, সো আমরা তো কালকে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করছিলাম, একটা ছিল ল্যাব বিট প্রসিজার এবং আরএফটি, ল্যাব টু বাল্ক আরএফটি রাইট ফার্স্ট টাইম নিয়ে। সো আজকে ডিসকাস করব ব্লাইন্ড ডাইং প্রোডাকশনে, বাল্ক প্রোডাকশনে আমরা কিভাবে ব্যাচ টু ব্যাচ সেম শেড রাখবো, কোনো শেডের ভেরিয়েশন থাকবে না, কোয়ালিটি প্রবলেম হবে না। কোয়ালিটি ইস্যুতে মেইনলি কনসার্ন ডাইং প্রসেস এবং কম্বিনেশন, মেইনলি কনসার্ন ডাইং প্রসেস, combination and proper amount of salt and alkali. Dyeing process, combination means dyes combination, proper amount of salt and alkali. এটা এই তিনটা প্যারামিটার রেসপন্সিবল ফর লেভেল ডাইং, এই তিনটা প্যারামিটার রেসপন্সিবল ফর লেভেল ডাইং। কম্বিনেশন, ডাইজের কম্বিনেশন, আমাদের কম্বিনেশন যদি প্রপার না হয়, আই মিন কম্বিনেশনে যে ডাইস গুলো সিলেক্ট হবে, ওই ডাইস গুলোর এক্সজশন ফিক্সেশন কার্ভ, আই মিন রিঅ্যাক্টিভিটি, সাবস্ট্যান্টিভিটি এন্ড রিঅ্যাক্টিভিটি যদি সেম অর সিমিলার, মোরলেস সেম না হয়, সেক্ষেত্রে ইট কজেস আনলেভেল ডাইং। ডাইং প্রসেস, আমাকে প্রপার প্রসেস অ্যাপ্লাই করতে হবে লেভেল ডাইং। এখন ডাইং এর বিভিন্ন প্রসেস আছে, সেই প্রসেসগুলো আসলে এটা মানে এইভাবে ডিসকাশনে পসিবল না ওই প্রসেসগুলো এক্সপ্লেইন করা। এর জন্য আমার বিভিন্ন কার্ভ লাগবে, বোর্ড লাগবে, সো এখানে ডিসকাশন পসিবল না আর কি এইভাবে। প্রপার অ্যামাউন্ট অফ সল্ট এবং অ্যালকালি, এক্সেস সল্ট কজেস আনলেভেল, কারণ সল্ট হলো ইলেকট্রোলাইট, সল্ট ইউজের ফলেই সেলুলোজে ডাইজের এক্সজশন হয়। সো এবং আমরা যদি বেশি অ্যামাউন্ট সল্ট ইউজ করে থাকি, সেক্ষেত্রে ডাইজের এক্সজশন খুব র্যাপিড হবে এবং স্ট্রং অ্যাফিনিটি ক্রিয়েট হবে, সো ডাইজ আর মাইগ্রেশন করবে না, কজেস আনলেভেল। অ্যালকালি অলসো সেম। সো এই গেল আমাদের লেভেল ডাইং নিয়ে সামান্য ডিসকাশন। এখন আমরা ডিসকাশন করব ব্লাইন্ড ডাইং নিয়ে। ব্লাইন্ড ডাইং এর জন্য আমাদেরকে যে প্যারামিটার গুলো ম্যান্ডেটরি মেনটেইন করতে হবে, ডাইজের কম্বিনেশন, লিকার রেশিও, সল্ট স্পেসিফিক গ্র্যাভিটি, পিএইচ, এই চারটা প্যারামিটার আমাদেরকে সেম থাকতে হবে। স্যার আরেকবার যদি বলেন। বলবো ডাইজের কম্বিনেশন, লিকার রেশিও, সল্টের স্পেসিফিক গ্র্যাভিটি, ফিক্সেশন বাথের পিএইচ, এই চারটা প্যারামিটার আমাকে প্রত্যেকটা ব্যাচে সেম থাকতে হবে। তার আগে আরেকটা কথা আছে, আমি এই প্যারামিটার গুলো সেম রাখলাম, প্যারামিটার গুলো কোনটা কিভাবে ভূমিকা রাখে আমি একটু পরে ডিসকাস করব। আমি এই চারটা প্যারামিটার সেম রাখলাম, কিন্তু আমি যে ব্যাচ গুলো ডাইং করবো, এই ব্যাচ গুলোতে
আমার ফাইবার লট চেঞ্জ হয়ে গেল, ডাইজের লট চেঞ্জ হয়ে গেল, ইভেন ডাইং প্রসেস চেঞ্জ হলো, সেক্ষেত্রে তো এই 4টা প্যারামিটার সেম রাখলেও আমার ব্যাচ টু ব্যাচ সেট ঠিক থাকবে না। আমরা যখন ব্লাইন্ড ডাইং কনসেপ্ট নিয়ে কথা বলবো তখন আমরা ধরে নিব যে আমাদের ডাইস ফাইবার লট সেম, সকল ব্যাচে ফাইবার লট সেম, সকল ব্যাচে ডাইস লট সেম, সেম ডাইস সেম ফাইবার ব্যবহৃত হবে, এখানে ইউজ হবে, এবং আমাদের ডাইং প্রসেস সেম প্রসেস হবে। এই 3টা প্যারামিটার সেম ধরেই আমরা পরবর্তী ডিসকাশন গুলোতে যাব। আমরা যখন ব্লাইন্ড ডাইং কনসেপ্ট নিয়ে কথা বলবো আমাদেরকে ধরে নিতে হবে যে আমাদের এই 3টা প্যারামিটার সেম সকল ব্যাচেই। 3টা প্যারামিটার আমি আবার বলতেছি, ডাইস, ফাইবার এবং ডাইং প্রসেস। আমার যদি ডাইস লট চেঞ্জ হয়, ডাইজের কারণে আমার শেডের ভেরিয়েশন আসবে। আমার ফাইবার লট চেঞ্জ হলে ফাইবার ভেরিয়েশনের লট ভেরিয়েশনের কারণে আমার শেডে ভেরিয়েশন আসবে। ইভেন আমার ডাইং প্রসেস যদি আমি চেঞ্জ করি, ডাইং কার্ভ চেঞ্জ হয়। সরি, আমার একটা ইম্পর্টেন্ট ফোন কি আমি রিসিভ করতে পারি? শিওর রাশেদ ভাই, শিওর, একটু প্লিজ, খুব ইম্পর্টেন্ট। শিওর 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 শিওর। আচ্ছা, রাবার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। রাবার কিছু স্টুডেন্টরা জয়েন করতে প্রবলেম ফেস করতেছে, তো সেক্ষেত্রে আপনি কি একটু গ্রুপে রিয়াসাতের নাম্বারটা শেয়ার করবেন? ওরা একটু না না, help উনি করতো। উনি না। আচ্ছা, গ্রুপে জয়েন করতে আমি এখানে দেখতে পাচ্ছি শরীফুল, সাকিব, ওরা জয়েন করতে পারছে না। দেখতেছি আমি, সমস্যা নেই। ইন দ্য মিন টাইম স্টুডেন্টদের মাঝখানে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা রেইজ হ্যান্ড করে বলতে পারো, আমি ওগুলো নোট ডাউন করে স্যারকে মেসেজ করে দিতে পারি। অথবা তারা হচ্ছে কোশ্চেন আনসারে তাদের কোশ্চেন গুলো শো করতে পারবে, এখান থেকে 1 বাই 1 রানিং আর কি। হ্যাঁ, কোশ্চেন আনসারে কোশ্চেন গুলো অলরেডি আমি পেয়েছি। একটা কোশ্চেন আসছে, আরএফটি পার্সেন্টেজ ইমপ্রুভমেন্টে ব্লাইন্ড ডাইং এর ইমপ্যাক্ট কতটুকু। আর কোনো কোশ্চেন যদি থাকে কারো, ট্রান্সফরমেশন লিডার্সরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, যদি কেউ একটু রেসপন্স করেন, এনিওয়ান। রাবার আশিককে একটু বলার সুযোগ দিবেন? হ্যাঁ আশিক বলো। হ্যাঁ আশিক বলো। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো আশিক? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? জি জি জি। তো তোমরা শুনতে পাচ্ছ তো আমাদেরকে, না? জি স্যার, শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, তোমার সাথে কথা বলার মাধ্যমে আমি আজকে যে যারা উপস্থিত আছে, এট ফার্স্ট সবাইকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি। তারা এই থ্যাংক ইউ। প্যান্ডেমিক সিচুয়েশনের মাঝখানেও তাদের কাজ এগিয়ে নিচ্ছে, এটা রিয়েলি প্রশংসার যোগ্য। এখানে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, অনিল রবি দাস, আমাদের মাঝখানে আমাদের এক্সপার্ট ভাস্কর রঞ্জন দা আছেন, ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। চঞ্চল আছো, ইডেন মজুমদার আছো, মৃত্যু আছো, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে বিকালে আমাদের একটা ইম্পর্টেন্ট সেশন আছে, সেটা হচ্ছে লিন অ্যান্ড আই, এবং আমাদের মাঝখানে মিস্টার আনিস আনসারি, উনি সিনিয়র জিএম অপারেশনস হামিম গ্রুপ, উনি হচ্ছে কিনোট স্পিকার হিসেবে থাকবেন। এই ইনফরমেশন গুলো তো তোমাদের জানা আছে, তাই না? জি জি, অবশ্যই। হ্যাঁ অবশ্যই তোমরা সবাই এখানে জয়েন করবা। আজকে ঠিক 2টার সময় শুরু হবে। আরেকটা বিষয় আমি জানায় রাখতে চাই যে হয়তো ডাইং রিলেটেড প্রজেক্টে সাথে কেউ ইনভলভ আছো, কিন্তু ওভারঅল দেখা যাচ্ছে ডাইং এর সাথে নিটিং এর সাথে স্পিনিং, ডাইং এর সাথে কাটিং, এগুলো কিন্তু জড়িত। সো বা কাটিং এর সাথে মার্চেন্ডাইজিং, কোয়ালিটি, সবকিছু জড়িত। সো তোমাদের এই প্রত্যেকটা সেশনে ট্রান্সফরমেশন লিডার্সদের প্রত্যেকেরই উপস্থিত থাকা অত্যন্ত জরুরি, এই কারণে আমরা এটা ওপেন রেখেছি। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, কেননা আমরা অত্যন্ত মানে পরিশ্রম করার পরেই আমরা কিন্তু এই সেশনগুলো অ্যারেঞ্জ করেছি।
যাতে তোমরা তোমাদের এগুলো কাজে লাগে। এবং আমরা যেহেতু আমরা ফিজিক্যাল ট্রেনিং গুলো করাতে সক্ষম হই নাই নানা কারণে, তো এই মুহূর্তে আমাদের কাজে চলে যাওয়ার আগে আমরা চাই মিনিমাম কিছু ইনপুট তোমাদেরকে দিতে। সেই জন্যই আমাদের এই ওয়েবিনার ট্রেনিং ওয়েবিনার আমাদের আয়োজন করা। ঠিক আছে, অলরেডি আমরা রাতুল রাশেদ স্যারকে পেয়ে গেছি। স্যার আমরা কি শুরু করতে পারবো এখন? হ্যাঁ প্লিজ। জি জি স্যার প্লিজ। হ্যাঁ। জি। সো ব্লাইন্ড ডাইং, তো আমাদেরকে আমরা যখন ব্লাইন্ড ডাইং করব, আমাদেরকে আমরা ধরেই নিব যে আমাদের ডাইস লট, ফাইবার লট এবং ডাইং প্রসেস সেম। এই তিনটা প্যারামিটার সেম ধরে নিয়েই আমরা পরবর্তী প্যারামিটার গুলো নিয়ে ডিসকাস করব। ক্লিয়ার? জি স্যার। যে তিনটা প্যারামিটার গুলো নিয়ে ডিসকাস করব, নাম্বার 1 ডাইস কম্বিনেশন। ডাইস কম্বিনেশন আমার ডাইস কম্বিনেশন নিয়ে আমি গতকালকেও ডিসকাস করছি, আজকে শুরুতেও সামান্য ডিসকাস করছি, এখন আবার বলতেছি আমার কম্বিনেশনে যে ডাইস ইউজ হবে, সেই ডাইস গুলোর এক্সেশন ফিক্সেশন কার্ভ বা বা সাবস্টেন্টিভিটি এবং রিঅ্যাক্টিভিটি সেম হতে হবে। আমার যদি এক্সেশন ফিক্সেশন কার্ভ বা সাবস্টেন্টিভিটি রিঅ্যাক্টিভিটি সেম না হয়, আমার এক এক ব্যাচে ডাইস এক এক রকম বিহেভিয়ার শো করবে। সো আলটিমেটলি কজেস ব্যাচ টু ব্যাচ ভেরিয়েশন। সো এটাতে ব্লাইন্ড ডাইং পসিবল হবে না। এখন আমার কম্বিনেশনের ডাইস গুলোর এক্সেশন ফিক্সেশন কার্ভ সেম কিনা, এটা প্রত্যেক ডাইস সাপ্লায়ারের একটা শেড বুক থাকে, ওইখানে উল্লেখ থাকে যে আমার এই ডাইজের রিঅ্যাক্টিভিটি কি রকম, এই ডাইজের সাবস্টেন্টিভিটি কি রকম, এই ডাইজের এক্সেশন ফিক্সেশন কার্ভ কি রকম। আর যদি উল্লেখ না থাকে শেড বুকে, সেক্ষেত্রে আমি সাপ্লায়ারের কাছ থেকে এটা জেনে নিব। এর বাহিরেও আমরা ল্যাবে এই এক্সেশন ফিক্সেশন কার্ভ এটা মেজার করতে পারি। প্রত্যেকটা ডাইজের একটা কম্বিনেশনের আমরা এক্সেশন ফিক্সেশন কার্ভটা বের করতে পারবো। ল্যাবে আমরা দেখতে পাবো যে আমার এই কম্বিনেশনটা প্রপার কিনা। স্টেপ ডাইং বলে এটাকে। স্টেপ ডাইংটা কি জিনিস এটা আসলে এখানে বলা যাচ্ছে না, তো আমি একটু সামান্য বলি। সেটা হলো ল্যাব ডিপ করবো আমি। ল্যাব ডিপে আমি অ্যালকালি দেওয়ার পর যে আমার 50 বা 60 মিনিটস, গতকালকে আমি ডিসকাস করছি 50 অথবা 60 মিনিটস রান করব, সে 60 মিনিটস রান করব। সেই ক্ষেত্রে আমি সেম ডাইস, সেম সল্ট, সেম ফাইবার, সেম ওয়াটার, এভরিথিং সেম রেখে আমি 4টা পট রেডি করব, 4টা বিকার। অ্যালকালি যাওয়ার 15 মিনিট পরে প্রথম বিকারটা মেশিন থেকে আনলোড করব, 30 মিনিট পর সেকেন্ড বিকারটা আনলোড করব, 45 মিনিটস পর থার্ড বিকারটা পটটা আনলোড করব, 60 মিনিটস পর ফোর্থ 4 নাম্বার পটটা আনলোড করব। এবং প্রত্যেকটা পটে যে আমার স্যাম্পল গুলো আছে আমি ওয়াশ করে ড্রাই করব। ড্রাই করে এগুলো আমি মেজার করব যে 15 মিনিটস এর সাথে 30 মিনিটস, 30 মিনিটস এর সাথে 45 মিনিটস, 45 মিনিটস এর সাথে 60 মিনিটস এর আমার শেডের যে ডেপথ এবং টোন কি বিল্ড আপ। আমার যদি সিমিলারিটি থাকে ডেপথে, তখন আমি ধরে নিব যে এটা আমার ডেপথ ঠিক আছে। আর টোনালি ইস্যুটা 15 মিনিটসে আমার শেডের যে স্যাম্পলের যে টোন থাকবে, 30 মিনিটসে যদি সেম টোন কিন্তু ডেপথ বাড়বে টাইমের সাথে সাথে, শেডের ডেপথ বাড়বে কিন্তু টোন সেম থাকবে, তেমনি 45 মিনিটসেও ডেপথ বাড়বে কিন্তু টোন সেম থাকবে, এবং 60 মিনিটসেও ডেপথ বাড়বে কিন্তু টোন সেম থাকবে। দ্যাট ইজ পারফেক্ট কম্বিনেশন। যদি টোনের ভেরিয়েশন হয় 15 মিনিটস, 30 মিনিটস, 45 মিনিটস, 60 মিনিটসে, দ্যাট ইজ রং কম্বিনেশন। দ্যাট ইজ নট এ গুড কম্বিনেশন অ্যাবসলিউটলি। আমি কি কম্বিনেশনের এই এক্সেশন ফিক্সেশন কিভাবে মেজার করব বা কিভাবে কম্বিনেশনটা প্রপার আছে কিনা, আমি কি এটা সবাইকে বুঝাইতে পারছি? কারো কোনো কোশ্চেন আছে এখানে? এখানে স্টুডেন্টদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। আমার এই কথাটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল লাইফে খুব কাজে আসবে। কেউ যদি ডাই হাউসে জব করে খুব কাজে আসবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। স্টুডেন্টদের যদি কোনো কোশ্চেন থাকে, তানভীর হোসেন কোশ্চেন করতে যাচ্ছে। রাহাবার তুমি যদি একটু অ্যাক্সেস দাও।
হ্যাঁ তানভীর বলতে পারো তুমি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এই আপনার 15 মিনিট 30 45 60 এই ডাইং গুলাতে স্যার টোন বাড়বে কমবে স্যার বললেন, ওই জিনিসটা স্যার একটু আরেকবার রিপিট করলে ভালো হতো স্যার, মানে কোনটার টোন সাথে কোনটা বাড়বে কমবে ডিফারেন্সটা কি বলেনি, হবে বিষয়টা খুব টোন গুরুত্বপূর্ণ। বাড়বে কমবে বলিনি, বলেছি ডেপথ বাড়বে। ডেপথ আচ্ছা জিনিসটা স্যার। কি জিনিস, এটা আমি গতকালকে ডিসকাস করছিলাম। গতকালকে তুমি ছিলে? জি স্যার। হ্যাঁ, আমি কালকেই বলছিলাম যে আমার আজকের ডিসকাশন গুলো কে কতটুকু অ্যাবজর্ব করতে পারছো এটা আগামীকাল বোঝা যাবে। বলছিলাম এই টাইপের কথাবার্তা। হ্যাঁ জি স্যার বলছেন। আচ্ছা, ডেপথ স্যার আমরা হচ্ছে তো জানি কালার বেশি হলে ডেপথ বেশি হয়। রাইট রাইট। তো 15 মিনিটসে যে পরিমাণ কালার হবে 30 মিনিটসে কালার আরো বেশি হবে জি স্যার। নাকি? জি স্যার কালার আরো বেশি হবে 45 মিনিটসে কালার আরো বেশি হবে, রাইট? অবশ্যই। 60 মিনিটসে কালার আরো বেশি হবে, রাইট? জি স্যার রাইট। দ্যাট ইজ ডেপথ, দ্যাট ইজ ডেপথ। ডেপথ এবং টোন কালকে আমি দুইটা জিনিস ডিসকাস করছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার টোন তো স্যার বিভিন্ন এই যে ইয়োলিশ হয়, রেডিশ হয়, রাইট রাইট আবার রাইট। ব্লুইশ হয়, এই বিষয়টা ধরো স্যার আমার বলছেন। কম্বিনেশনে রেড হলো ব্লু আছে, 30 মিনিটস পরে দেখালো ব্লু বেশি ফিক্সেশন হলো, সো আমার শেড কি হবে? ব্লুইশ হবে। ব্লুইশ হবে। রেড যদি বেশি ফিক্সেশন হয় রেডিশ হবে, জি স্যার। রাইট? দিস ইজ টোন। জি স্যার। আমার 15 মিনিটস 30 মিনিটস 45 মিনিটস 60 মিনিটস সময়ের সাথে সাথে ডেপথ বাড়বে, কালার বেশি হবে, কিন্তু আমার টোন ঠিক থাকতে হবে। যদি টোন ঠিক থাকে জি স্যার। তখন আমার এটা অন টোন, মানে টোন ওকে, ইভেন তখন আমি বলবো দিস ইজ পারফেক্ট কম্বিনেশন। আর যদি টোন ঠিক না তখন স্যার আমি থাকে, বলতে পারবো কম্বিনেশনটা ঠিক আছে। রাইট, আর যদি আমার টোন ঠিক না থাকে তখন আমি বলবো দিস ইজ রং কম্বিনেশন। ক্লিয়ার? ওকে স্যার, থ্যাংক ইউ ক্লিয়ার? স্যার। ওয়েলকাম। আর এনি মোর কোশ্চেন? স্যার অন্য কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন সম্ভবত নেই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার এখানে স্যার ডেপ সরি, আরেকবার বলো। ঠিক আনমিউট করে নাও। স্যার ডেপথটা আমি হ্যাঁ। স্যার কিভাবে মেজার করব স্যার? এখানে আসলে 15 মিনিট পরে আর 30 মিনিট পরে ডেপথে যে পার্থক্যটা হচ্ছে আমি এখান থেকে কিভাবে এটা মেজার করব? রাইট রাইট, খালি চোখে মেজার করব? দুইটা ওয়ে আছে, ইনস্ট্রুমেন্টাল মেজারমেন্ট এবং ভিজুয়াল অ্যাসেসমেন্ট। ইনস্ট্রুমেন্টাল মেজারমেন্ট বলতে আমরা আমাদের যেমন ডাটা কালার দেখছো, জি স্যার। ডাটা কালার মেজার করা যায় আমার ডেপথ কতটুকু আছে। বিসাইড দিস, এর বাহিরেও এটা ছাড়াও তুমি ভিজুয়ালি তোমার চোখে দেখে তুমি বুঝবে যে এটাতে ডাইস বেশি, এটাতে ডাইস কম, এটাতে ডেপথ কম, এটাতে ডেপথ বেশি। ভিজুয়াল অ্যাসেসমেন্ট ইজ মোর অ্যাকুরেট। স্যার আমি একটা জিনিস শুনছিলাম হিউমেট্রিক্স মনিটরিং সিস্টেম, সেটা দ্বারা কি এই কাজটা মানে অটোমেটিক্যালি করা সম্ভব? আরেকবার বলো। হিউমেট্রিক্স মনিটরিং সিস্টেম। হিউমেট্রিক্স মনিটরিং সিস্টেম, দ্যাট ইজ ডাটা হিউমেট্রিক, দ্যাট ইজ মানে আমি তোমাকে বলি তোমার ডাটা কালার বা এটা হিউমেট্রিক মেজারিং সিস্টেম। ওইটা প্রত্যেকটা যেমন ডাটা কালার হচ্ছে ব্র্যান্ড নেই, বেসিক প্রিন্সিপাল তুমি যেটা বলছো সেটা। এখন মেশিন কিভাবে মেজার করে? হোয়াট ইজ কালার? রিফ্লেকশন অফ লাইট। কালারটা কি? রিফ্লেকশন অফ লাইট। হ্যাঁ ডাটা কালার ওইভাবে মেজার করে। তোমার যে স্যাম্পলটা এটার উপর লাইট রিফ্লেক্ট করবে, ফ্ল্যাশ করবে, ফ্ল্যাশ হয়ে কি পরিমাণ লাইট রিফ্লেক্ট হয়ে আসছে, ওই লাইটগুলোর ওয়েভলেন্থ কোনটার কি কি ইন্টেন্সিটি, ডাটা কালার ওইটা মেজার করে তোমাকে রিডিং দেয়। বেসিক প্রিন্সিপাল এক। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আতিক সালাম। বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটার নাম ছিল ফেনোলিক ইউলোইং প্রবলেম। ইট উইল বি ডিসকাসড লেটার। আতিক এটা নিয়ে আলোচনা করা হবে, প্লিজ ওয়েট। আমাদেরকে একটা সিকোয়েন্সে যেতে দাও, তোমরা এই কোশ্চেনগুলোর অ্যানসার পাবা। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে টপিকস নিয়ে আলোচনা হচ্ছে সেই টপিকসের সাথে রিলেভেন্ট কোশ্চেন করতে, তাহলে আমাদের খুব সুন্দরভাবে আগাইতে পারবো। হ্যাঁ কোশ্চেন তোমাদের কাছে চাচ্ছি, কিন্তু রিলেভেন্ট কোশ্চেন, হ্যাঁ টপিকস রিলেটেড রিলেভেন্ট কোশ্চেন। বলো। জি স্যার আপনি কন্টিনিউ করেন। ওকে, সো আমাদের ব্লাইন্ড ডাইং এর ফার্স্ট পয়েন্ট আমরা কি ডিসকাস করলাম? কম্বিনেশন। এখন আসবে লিকার রেশিও। আমি দুইটা ব্যাচ ডাইং করব। এক ব্যাচে আমার লিকার রেশিও 1:6,
আরেক ব্যাচে আমার 1 to 7, দুইটা ব্যাচ। আমার টার্গেট ছিল 1 to 6, কিন্তু আমার 1 to 7 হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হবে, আমি তো সেম পরিমাণ সল্ট নিচ্ছি 1 to 6, আমার ক্যালকুলেশন ছিল টার্গেট ছিল 1 to 6 এবং আমি সল্ট নিচ্ছি 1 to 7 অনুযায়ী। তো আলটিমেটলি কি হবে, আমার লিকার হয়ে গেল 1 to 7, পানি বেশি চলে গেল মেশিনে। সো আমার কি হবে, ওই লিকারের মধ্যে আমার সল্টের কনসেন্ট্রেশন কমে যাবে। এজ এ রেজাল্ট কি হবে, আমার ফাইবারের প্রতি ডাইজের অ্যাফিনিটি কম ক্রিয়েট হবে। সো আমার ডেপথ কম আসবে, শেড লাইটার আসবে। আমি আবার বলি, আমার টার্গেট 1 to 6 লিকার রেশিও। ফার্স্ট ব্যাচ আমি ডাইং করলাম 1 to 6 লিকার রেশিওতে, এবং সেকেন্ড ব্যাচ আমি ডাইং করব 1 to 6 এ। আমার সবকিছু ক্যালকুলেশন করো 1 to 6 অনুযায়ী, কিন্তু ফাইনালি আমার অপারেটর মিস্টেক বা এনি হাউ যে কোনো মিস্টেক আমার পানি হয়ে গেল 1 to 7 লিকার রেশিও অনুযায়ী। সো এই বাতে আমার কি, সল্ট গেল 1 to 6 অনুযায়ী, অ্যালকালিও গেল 1 to 6 অনুযায়ী, কিন্তু পানি বেশি। সো আমার অ্যালকালি পরিমাণ কম হয়ে গেল, বাতে পিএইচ আসবে কম। আমার পানি হয়ে গেল বেশি, সল্ট গেল আগের পরিমাণ 1 to 6 লিকার রেশিও অনুযায়ী। সো আমার সল্টের কনসেন্ট্রেশন হয়ে যাবে কম, আলটিমেটলি আমার শেড লাইটার আসবে। এবং পানি বেশি হওয়াতে, বেশি পানিতে আমি যে পরিমাণ ডাইজ দিচ্ছি, ডাইজেরও কনসেন্ট্রেশন কমে যাবে। সো আমার লিকার রেশিও সেম থাকতে হবে, লিকার রেশিও মাস্ট বি সেম। জি, বাতে clear, আমার sir. পানির পরিমাণ অফকোর্স সেম লাগবে, বেস্ট টু বেস্ট। বাতে আমার পানির পরিমাণ অফকোর্স সেম হইতে হবে সব ব্যাচেই। পিএইচ, থার্ড পয়েন্ট হলো পিএইচ। আমার পিএইচ, আমার সে ফার্স্ট বাতে আমার ফিক্সেশন পিএইচ হলো 11, সেকেন্ড বাতে ফিক্সেশন পিএইচ 11.2 অর 10.8। সেক্ষেত্রে কি হবে, আমার কি বেস্ট টু বেস্ট শেড সেম থাকবে? না, কখনো সেম থাকবে same না। থাকবে না। জি, সো পিএইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা পিএইচ এর জন্য, অ্যালকালির জন্য, অ্যালকালি মিডিয়াতে আমরা দুইটা প্রোডাক্ট ইউজ করি। আমরা জেনারেলি দুইটা জিনিস ইউজ করি, একটা হলো সোডা অ্যাশ আর একটা হলো কাস্টিক সোডা। সোডা অ্যাশকে আমরা বলি মাইল্ড অ্যালকালি, কাস্টিক অ্যালকে বলি আমরা স্ট্রং অ্যালকালি। সোডা অ্যাশের একটা বাফারিং প্রপার্টি থাকে, বেস্ট টু বেস্ট পিএইচ ভ্যারি করবে, বিভিন্ন প্যারামিটার দ্বারা সোডা অ্যাশ এফেক্টেড হয়। সো সেম অ্যামাউন্ট আমি সোডা অ্যাশ ইউজ করবো, কিন্তু এক এক ব্যাচে একরকম পিএইচ আসবে। কিন্তু কাস্টিক সোডার এই প্রবলেমটা নেই। সো আমাকে বেস্ট টু বেস্ট সেম পিএইচ এর জন্য আই উড অ্যাডভাইস টু ইউজ কাস্টিক। আমি অ্যাডভাইস করবো কাস্টিক ইউজ করার জন্য। কিন্তু আমাদের দেশে কাস্টিক নিয়ে একটা রং কনসেপ্ট আছে। আমি রং কনসেপ্ট শব্দটা ক্লিয়ারলি উচ্চারণ করতেছি, রং কনসেপ্ট, যে কাস্টিক ইজ স্ট্রং অ্যালকালি, এটা ইউজ করলে র্যাপিডলি পিএইচ বেড়ে যাবে এবং আনলেভেল ডাইং হবে এবং কাস্টিকের স্পট আসবে। দিস ইজ টোটালি রং কনসেপ্ট। সে আমার টার্গেট পিএইচ 10.8, আমি 10.8 পিএইচ এ আমি ডাইং করব। সেক্ষেত্রে আমি 10.8 পিএইচ অ্যাচিভ করার জন্য আমার যে পরিমাণ কাস্টিক লাগবে, কি পরিমাণ কাস্টিক লাগতে পারে, 0.8 গ্রাম পার লিটার, 0.8 গ্রাম পার লিটার কাস্টিক দিলে আমার 10.8 পিএইচ আসবে। সো আমি ওই পরিমাণ কাস্টিক ইউজ করব। এখন 10.8 পিএইচ এর জন্য আমাকে সোডা অ্যাশ ইউজ করতে হবে অলমোস্ট 16 গ্রাম পার লিটার, 16। আমি কাস্টিক ইউজ করব, কিন্তু আমি তো ওই কাস্টিক ইউজ করব না যেটাতে অনেক আমার পিএইচ অনেক, আমার টার্গেট পিএইচ আসলে জন্য আমার যে পরিমাণ কাস্টিক দরকার আমি ওই পরিমাণ কাস্টিক ইউজ করব। সো এতে আমার আনলেভেল আসার বিন্দু মাত্র পসিবিলিটি নাই, কারণ আমি পিএইচ মেইনটেইন করব। আমি এখানে ওই পিএইচ এর জন্য, আমার টার্গেট পিএইচ এর জন্য যে পরিমাণ কাস্টিক লাগবে আমি সেই পরিমাণ কাস্টিক ইউজ করব। পরিমাণ কম হইতে পারে, পরিমাণ বেশি হইতে পারে। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা লিকার রেশিও এবং পিএইচ রিলেটেড? তুষার দাস, হ্যাঁ কথা বলো তুষার দাস, সংক্ষেপে দ্রুত। ওয়ালাইকুম সালাম। স্যার, ওয়ালাইকুম আমার সালাম। প্রশ্ন হচ্ছে, যদি আমি লিকার রেশিওটা ডিফাইন করে যে বাকি যে কনসেন্ট্রেশন গুলো আছে ওগুলো যদি আমি সেম রাখি, তাইলে কি ডেপথ এবং টোনটা কি সেম হবে? এটা এই কোশ্চেনের অ্যানসারের জন্য একটু পরে আমি আরেকটা পয়েন্ট ডিসকাস করব, ওইখানে তুমি অ্যানসার পেয়ে যাবে। জি স্যার, থ্যাংক ইউ। পিএইচ কিভাবে মেইনটেইন করবে তুমি, লিকার রেশিও ভ্যারি কিভাবে মেইনটেইন করবে পিএইচ? তুমি লিকার রেশিও ভ্যারি হইলে তুমি পিএইচ কিভাবে মেইনটেইন করবে? স্যার, আমি কনসেন্ট্রেশন যে বাকি যেগুলো আছে সবগুলো সেম রাখলে। ওকে ফাইন। তো ধরো লিকার রেশিও একটা তো 1 to 7 হইলো আর একটা তো 1 to 6।
কিন্তু তোমার যে ডাই লাইন ওইখানে তো তোমার এটাকে কি বলে 1 to 6 অনুযায়ী সবকিছু রেডি করা। তো তোমার যেটাতে পানি বেশি হয়ে যায় ওইটাতে ধরো কাস্টিক পরিমাণ কম হয়ে গেল না কম্পারেটিভলি, তুমি কিভাবে স্যার, মেইনটেইন করবা? স্যার ওটা ঠিক আছে, আমি যদি যেমন ধরেন যদি আমি এই 1 to 8 এর জন্য একটা ক্যালকুলেশন করলাম প্লাস 1 to Right. 6 এর জন্য একটা ক্যালকুলেশন করলাম, রাইট, আইজি কি তো করবা? ওই ওই ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা তো সেম তাই না স্যার? ওই ক্ষেত্রে কি ডেপথ এবং টোনটা কি সেম আসবে আমার? ডাইজের কনসেন্ট্রেশন কি পারে সেক্ষেত্রে কিভাবে সেম রাখবা? ডাইজ তো ক্যালকুলেশন হচ্ছে পার্সেন্টেজে ফ্যাব্রিকের ওয়েট অনুযায়ী। আমার মনে আমি হয় বুঝাইতে clear। পারছি তোমাকে? জি স্যার। হ্যাঁ ক্লিয়ার। তুমি তোমার প্রশ্নের অ্যানসার পাইছো আমার কোশ্চেন দ্বারা? জি স্যার। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? চঞ্চল দ্রুত। চল আসসালামু আলাইকুম স্যার। অ্যাকচুয়ালি স্যার আমি প্রশ্ন হ্যাঁ, করতে please. চাচ্ছি স্যার, স্যার কস্টিক সোডার ব্যাপারটা স্যার একটু বুঝতে পারি না স্যার। আপনি যে ওটা উদাহরণ দিলেন স্যার 10.8 পিএইচ এর ব্যাপারটা স্যার, এখানে স্যার কস্টিক সোডাটা যে 16 গ্রাম পার লিটার, আর স্যার ওই জিনিসটা একটু স্যার আমার বুঝে গেলে ভালো। সরি আরেকবার বলো। স্যার আপনি স্যার ফিক্সেশন বাতের পিএইচ নিয়ে স্যার সোডা অ্যাশের কম্পারিজনে কস্টিক সোডাকে যে প্রেফারেন্স দিয়েছেন স্যার, ওই ব্যাপারটা জানতে চাচ্ছি স্যার। কস্টিক হ্যাঁ সোডার যে হ্যাঁ, ওই ব্যাপারটা স্যার। সে আমার টার্গেট পিএস হলো 10.8, আমি 10.8 পিএস মেইনটেইন করব। জি স্যার। এন্ড 10.8 পিএস তো আমি কাস্টিক দিয়েও আনতে পারি, সোডা অ্যাশ দিয়েও আনতে পারি। জি স্যার। এন্ড 10.8 পিএইচ এর জন্য আমার সোডা লাগতে পারে অ্যারাউন্ড 16 গ্রাম পার লিটার, জি স্যার। আর কাস্টিক লাগবে 0.8 গ্রাম পার লিটার। জি স্যার। এখন কাস্টিকের ব্যাপারে সবার একটা কনসেপ্ট হলো কাস্টিক দিলে পিএইচ অনেক বেড়ে যাবে। হ্যাঁ, কাস্টিক আমি বেশি ইউজ করলে পিএইচ বাড়বে, কিন্তু আমার এখানে টার্গেট পিএইচ তো 10.8 পিএইচ এর জন্য আমার যে পরিমাণ কাস্টিক লাগবে আমি ওই পরিমাণ কাস্টিক ইউজ করব। এখানে তো আমার পিএইচ বেড়ে যাওয়ার পসিবিলিটি নাই। জি স্যার। এক, আর আমি কেন কাস্টিক ইউজ করব ভাই, সেটা হলো কাস্টিক এই 0.8 গ্রাম পার লিটার ইউজ করে আমি এক ব্যাচে ধরো 10.8 পেলাম, পরবর্তী ব্যাচও 10.8, আর ভেরিয়েশন হইলে কত হবে 10.75 থেকে 10.85 এর মধ্যে, এটাকে আমরা 10.80 বলবো। কিন্তু সোডা এসে ইউজ করে আমি সব ব্যাচে সেম পিস পাবো না, একটাতে 10.8, আরেকটাতে 11, আরেকটাতে 10.6, মানে বেশি ভেরিয়েশন হবে। সো ইট causes batch to batch variation, shade variation. Clear তুমি? জি স্যার। জি স্যার। Any more question? না স্যার, থ্যাংক ইউ স্যার। Okay, আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, আপনি কন্টিনিউ করেন প্লিজ। ওকে, ফোর্থ প্যারামিটার। আমাদের দেশে আমরা তিনটা প্যারামিটার নরমালি অনেকে চেক করে, অনেকে এগুলি কাউন্টই আনে না। আরেকটা প্যারামিটার আছে ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের দেশে চেক হয় না, সল্ট কনসেন্ট্রেশন বাতে, সল্ট কনসেন্ট্রেশন অর স্পেসিফিক গ্র্যাভিটি, সল্টের স্পেসিফিক গ্র্যাভিটি মানে আমার পানিতে কি পরিমাণ সল্ট ইউজ হচ্ছে। আমার সল্ট মিন সোডিয়াম, এটা বাতে বিভিন্ন কারণে ভ্যারি করতে পারে। আমি যেখানে সল্ট স্টোরিং হলো ওইখানকার টেম্পারেচার, হিউমিডিটি এগুলোর উপর নির্ভর করে সোডিয়ামের পার্সেন্টেজ। প্লাস আমার বাতে কোনো কারণে পানি বেড়ে গেল, সো এখানে আমার রেশিও ওয়াইজ সোডিয়াম কমে গেল। আবার পানি যদি কমে যায় বাতে সোডিয়ামের পরিমাণ বেশি হয়ে যাবে, সো আমার প্রত্যেকটা বাতে সেম পরিমাণ সল্ট সোডিয়াম আয়ন থাকতে হবে। এবং এটা মেজার করার একটা মেশিন আছে স্পেসিফিক গ্র্যাভিটি মিটার, ওইটা দিয়ে মেজার করা যায়। এবং ওইটা দিয়ে মেজার করে আমরা দেখতে পাবো যে আমার সল্টের পরিমাণ কম না বেশি হয়ে গেল। যদি বেশ কম হয়ে থাকে আমি এডিশন কিছু সল্ট অ্যাড করে দিব বাতে, আর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো আমি সল্ট বের করে আনতে পারবো না, সেটা একটু ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমাকে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে, একটু পানি অ্যাড করা লাগবে। একটু পানি অ্যাড করলে ওই যখন আমি অ্যালকালি দিব বাতে সেই অনুযায়ী আমার অ্যালকালিও পরিমাণ বাড়াতে হবে গ্রাম পার লিটার অনুযায়ী। সো সল্টের কনসেন্ট্রেশন মেজার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই চার ডাইস কম্বিনেশন সেম রেখে ভালো কম্বিনেশন ইউজ করে বাকি তিনটা প্যারামিটার হলো লিকার রেশিও, পিএইচ এবং সল্টের কনসেন্ট্রেশন। এই তিনটা প্যারামিটার যদি আমরা ডাই বাতে কন্ট্রোল করতে পারি, আমরা 100 ব্যাচ ডাইন করব, 100 ব্যাচের সেম শেড হবে, অন্য কিছু কোন দেখা লাগবে না, শেড দেখা লাগবে না, এটার আমি গ্যারান্টি দিতে পারি, কারণ আমি নিজে এটা করছি।
আমি নিজে এটা করছি এবং বাংলাদেশে ফার্স্ট ব্লাইন্ড ডাইং আমিই করছি। এখানে কারো কোনো কোশ্চেন আছে? আমাদের ব্লাইন্ড ডাইং এর চ্যাপ্টার কিন্তু শেষ, ক্লোজ। এখানে কারো কোনো কোশ্চেন আছে? ব্লাইন্ড ডাইং রিলেটেড যদি যাদের প্রজেক্ট আছে তাদের যদি কোনো ধরনের কোশ্চেন থাকে, এখানে ইব্রাহিম হোসেন পাপ্পু মনে হয় তোমাদের কোশ্চেন থাকার কথা। আচ্ছা জি, রাহাবার সালাউদ্দিন কে একটু যদি সুযোগ দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আসলে জানতে চাচ্ছি স্যার, বাংলাদেশে আসলে ডাইং ব্লাইন্ড ডাইং এর প্রবলেম গুলো সম্পর্কে। ব্লাইন্ড ডাইং এর প্রবলেম না, প্রবলেম হইছে আমাদের মন মানসিকতা, আমাদের মেন্টালিটির প্রবলেম। ব্লাইন্ড ডাইং এর কোনো প্রবলেম না। ব্লাইন্ড ডাইং এ অ্যাডভান্টেজ ছাড়া কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই। আই ডোন্ট সি এনি ডিসঅ্যাডভান্টেজ। তো স্যার যদি কোনো ড্রব্যাক থাকে স্যার আমাদের, তো স্যার আসলে তাহলে তো স্যার আমরা ইউজ করতেই পারি স্যার, যদি সবকিছু যদি অ্যাডভান্টেজ থাকে স্যার, তাহলে স্যার আমরা মানে আমার কাছে কোনো ড্রব্যাক নাই। এটা হলো আমাদের মেন্টালিটির প্রবলেম। স্যার আরএফটি ইমপ্রুভমেন্ট আছে তো স্যার, তবে তাহলে এখানে আরেকটা জিনিস বলে রাখি। ধরো একটা অর্ডারে, ধরো আমি 10টা ব্যাচ ব্লাইন্ড ডাইং করব, 10টা সেম সেট। এখন একটা অর্ডার বায়ারের অর্ডারই আছে এক ব্যাচ। জি স্যার। সেক্ষেত্রে তুমি কি করবা? ধরো সেট কোনোভাবে সেটটা ম্যাচ হইলো না, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে এটা রিপ্রসেস করা লাগবে বা ডাইভাতে একটু ডাইজ এডিশন দিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, আরএফটি ইমপ্রুভমেন্টে স্যার, হ্যাঁ স্যার আরএফটি ইমপ্রুভমেন্ট যদি আমি ইনক্রিজ করতে চাই স্যার, এখানে স্যার ব্লাইন্ড ডাইং এর স্যার তো ইমপ্যাক্ট কতটুকু? আমাকে আরেকবার বলো। আরএফটি পার্সেন্টেজ ইমপ্রুভমেন্টে ব্লাইন্ড ডাইং এর ইমপ্যাক্ট আছে কিনা, থাকলে কতটুকু? অফ কোর্স আছে। আরএফটি দুইটা আরএফটি আছে আমাদের দেশে। নরমালি আমরা আরএফটি বলতে ল্যাব টু বাল্ব বুঝি। জি স্যার। ল্যাব টু বাল্ব এটা যেমন আরএফটি, বেস্ট টু বেস্ট তো আরএফটি, জি স্যার। রাইট? ঠিক আছে, বেস্ট টু বেস্ট তো আরএফটি। জি স্যার। আরএফটি দুই ধরনের, ল্যাব টু বাল্ব এবং বেস্ট টু বেস্ট। সো বেস্ট টু বেস্ট আমরা যদি ব্লাইন্ড ডাইং করি, আমাদের বেস্ট টু বেস্ট অবশ্যই ওকে হবে। জি স্যার। ল্যাব টু বাল্ব আরএফটি ইজ ভেরি ডিফিকাল্ট, বাট বেস্ট টু বেস্ট আরএফটি ইজ ইজিয়ার, ভেরি ইজিয়ার। এনিথিং মোর? নো স্যার। আবার আপনি কি সালাউদ্দিনকে একটু সুযোগ দিবেন? সালাউদ্দিন আপনি বলতে পারেন। সালাউদ্দিন আপনি একটু আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা স্যার, ওই যে সোডা অ্যাশের পরিবর্তে কস্টিকের কথা যেটা বললেন, বাট সোডা অ্যাশের কি বাফারিং ইফেক্টটা কি ভালো না, যেটা মানে পিএইচটাকে স্টেবল রাখতে মানে বেশি সহায়ক দেন কস্টিক সোডা? না, সোডা অ্যাশে বাফারিং প্রপার্টি আছে এবং বেস্ট টু বেস্ট একই পরিমাণে সেম অ্যামাউন্ট ইউজ করব, আমাদের এক এক ব্যাচে এক রকম পিএইচ আসবে, বিকজ দিস ইজ উইক অ্যালকালি। স্ট্রং অ্যালকালি যেগুলো লাইক কাস্টিক সোডা, এগুলো তো বাফারিং ইফেক্ট এফেক্টেড না। বাফারিং ইফেক্ট দ্বারা আমাদের বাতে বিভিন্ন বাফারিং এজেন্ট থাকে, বিভিন্ন বাফারিং প্রোডাক্ট থাকে, যার দ্বারা না সোডা এফেক্টেড হয়, পিএইচ ভেরিয়েশন হয়। আর যে বেস্ট টু বেস্ট যে পিএইচ এর কথা বললেন, সোডা অ্যাশ ইউজ করলে বেস্ট টু বেস্ট এর পিএইচ ফ্ল্যাকচুয়েট করতে পারে 10.6, 10.8, 11। তো এটা কি আসলে মানে কারণটা কি আসলে ইমপিউরিটির ব্যাপারটা, যে সোডা অ্যাশের ইমপিউরিটি বেশি থাকে, কস্টিক ইমপিউরিটি? সোডা অ্যাশ পিওর, কিন্তু আমার বাতে অনেক ইনগ্রেডিয়েন্টস আছে না, আমার পানিতে ইনগ্রেডিয়েন্টস আছে, ফাইবারে আছে, অন্যান্য কেমিক্যাল ইউজ করলাম, ওগুলো তো থাকতে পারে। সো ওভারঅল সবকিছু মিলে সোডা অ্যাশ এফেক্টেড হয়। আমার সোডা অ্যাশ পিওর, কিন্তু আদার জিনিস দিয়েও তো এফেক্টেড হতে পারে। বাট আদার জিনিসগুলো তো আমি সেম অ্যামাউন্টেই দিচ্ছি। সেম অ্যামাউন্ট ইটস ওকে। পানিও তো সেম অ্যামাউন্ট। পানি সব, যখন মেশিনে পানি আসবে, পানির যে ফ্লো হবে, সব পানি কি সেম না। পানিরও তো পিএইচ ভ্যারি করে। পানিতে তো হার্ডনেস আছে, পানিতে তো মেটাল কন্টেন্ট আছে, সামান্য পরিমাণ হলে তো থাকে, এগুলি দ্বারাও পিএইচ এফেক্টেড হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমার ফাইবারেরও হার্ডনেস আছে, যে আমরা যে কটন বলি বা এগুলি তো হার্ডনেস থাকে, প্রচুর হার্ডনেস থাকে, এটা দ্বারা এফেক্টেড হয়। ওকে, মেটাল কন্টেন্ট থাকে, ফাইবারও মেটাল কন্টেন্ট থাকে বিভিন্ন ধরনের।
ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ জি, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, এই মুহূর্তে আর কার কোনো কোশ্চেন নেই স্যার। আপনি ওকে, এগুলো ডাইং নেক্সট প্রসেস, টপিক। এগুলো ডাইং ব্লাইন্ডিং এর। এরপরে আমার তো শপিং থাকবে, শপিং আফটার ট্রিটমেন্ট। তো আমার জি। আফটার ট্রিটমেন্টও সেম প্রসেস হইতে হবে। আমিও শুরুতে একটা কথা বলছিলাম, আমি আর ডাইস, ফাইবার এবং প্রসেস মাস্ট বি সেম। এন্ড প্রসেসের মধ্যে আমার আফটার ট্রিটমেন্ট, শপিং প্রসেস, প্রি ট্রিটমেন্ট, ডাইং প্রসেস, এভরিথিং, অল প্রসেস আর সেম, অল প্রসেস আর সেম। সো এখন আমাদের নেক্সট পয়েন্টে যেতে পারি নাকি? জি স্যার। সেটা হলো যেমন ওয়াটার সেভিং। জি স্যার, ওয়াটার সেভ কিভাবে করব? প্রথম হলো আমার মেশিন একটা ইস্যু। অনেক মেশিন আছে লো লিকার রেশিও মেশিন, এবং অনেকে বলে যে আমাদের মেশিন দিয়ে 1:3 লিকার রেশিওর বেশি পানি টোটালি লাগবে না প্রসেসে। 1:3, ওকে ফাইন, ইট ইজ গুড কনসেপ্ট যে 1:3 লিকার রেশিওতে আমরা ডাইং করব। কিন্তু আমার 400 জিএসএম ফ্যাব্রিক, এখানে আমার কাপড় 20 লাগবে 1:3.5 লিকার রেশিও মিনিমাম। সো এই ক্ষেত্রে আমি কি করব? 1:3 লিকার রেশিও ইউজ করে আমি কাপড় কি কিছু কিছু অংশ ড্রাই রেখে দিব? সেক্ষেত্রে তো আমার ডাইং হবে না। সো আসলে ফ্যাব্রিকের জিএসএম একটা ইস্যু। আমরা কি জিএসএম এর ফ্যাব্রিক ডাইং করব? জিএসএম বেশি হলে আমার পানি একটু বেশি লাগবে। সো ওইটা আমরা কনসিডার করেই আমরা এই আজকের ডিসকাশন গুলো শুরু করব। সেটা হলো মেশিন। কিছু মেশিনের মেকানিজম তৈরি ওইভাবে যে এগুলিতে পানি বেশি লাগে, ওল্ড মেশিন যেগুলো ছিল। আর এখন লেটেস্ট যে মেশিন গুলো আসতেছে এগুলো আমার পানি কম লাগে বিভিন্ন ভাবে। ওদের সার্কুলেশন সিস্টেম ভিন্ন, তারপরে নজলে লিকার স্প্রে যে লিকার ফ্লো হয় এটা সিস্টেম ভিন্ন। এগুলি দ্বারা আমাদের অনেক লিকার সেভ হয়। ওটা মেশিনের ইস্যু, মেশিনের পার্ট। এখন আমার মেশিন হলো লো লিকার রেশিও মেশিন, আমি কম পানি দিয়ে ডাইং করবো, মেশিন ওইভাবে তৈরি এবং আমি ওই মেশিন ইউজ করতেছি। কিন্তু আমি ফ্যাক্টরিতে আমি ডাইং মাস্টার, ডাই হাউস ম্যানেজার, আমি লিকার রেশিও বেশি নিলাম। সো এখানে আমার থিঙ্কিং এরও চেঞ্জ আনতে হবে। আমি কেন বেশি লিকার রেশিও নিব? আমি as less as possible আমি লো লিকার রেশিওতে ডাইং করব, আমার পানি সেভ হবে। মেশিন একটা বিষয় আছে, তারপরে প্রসেস একটা বিষয় আছে। প্রসেস যেমন আমাদের ডাইং প্রসেসে বেশ কিছু রিঞ্জিং থাকে বিভিন্ন স্টেপে। একটা প্রসেস কমপ্লিট হলে পরবর্তী স্টেপের মাঝখানে অনেকগুলো রিঞ্জিং থাকে। আমি এখানে ট্রাই করব আননেসারি যাতে কোনো রিঞ্জিং না হয়। আননেসারি রিঞ্জিং গুলো আমি অ্যাভয়েড করব। রিঞ্জিং মিন্স ওয়াশিং। সে ওয়াশিং কেমিক্যাল দিয়ে হতে পারে, হট ওয়াটার দিয়ে হতে পারে, নর্মাল ওয়াটার দিয়ে হতে পারে। বিভিন্ন প্রয়োজনে এগুলো করা হয়ে থাকে। সো আমি আননেসারি এগুলো যেগুলো আছে এগুলো আমি অ্যাভয়েড করব। এবং কোনগুলো আননেসারি কোনগুলো নেসারি সেটা এক্সপার্ট যিনি উনি বুঝবেন, উনি ঠিক করবেন। ওনাকে এটা বুঝতে হবে। এক্সপার্ট যিনি ওনাকে এটা বুঝতে হবে। যদি না বুঝে থাকেন ওনার এক্সপার্টিজম নিয়ে প্রবলেম আছে। আরেকটা হলো রিপ্রসেস। আমি একটা ব্যাচ রিপ্রসেস করলাম, মানে কি? এই ব্যাচে আমার সেম পানি, মোটামুটি সেম পানি আবার কনজিউম হচ্ছে, পানির ইউজ মোরলেস দ্বিগুণ হয়ে গেল। সো আমাকে রিপ্রসেস অ্যাভয়েড করতে হবে। এন্ড রিপ্রসেস তো আমি চাইলে অ্যাভয়েড করতে পারবো না, আমাকে ওইভাবে কাজ করতে হবে যাতে আমার রিপ্রসেস না হয় বা রিপ্রসেস একবারে মিনিমাম পর্যায়ে থাকে। রিপ্রসেস মিনিমাম পর্যায়ে থাকে। এই মোটামুটি ওয়াটার সেভিং বা কোম্পানি ইস্যুতে কথাবার্তা। এখানে কারো কোনো কোশ্চেন আছে? ওয়াটার সেভিং নিয়ে কাজ করবে হচ্ছে মেহেদী হাসান অপু। মেহেদী হাসান অপুর কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, মেহেদী হাসান অপু বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওয়াটার ইস্যুতে স্যার আমি তো চাচ্ছিলাম যে রিনজিং এ কিন্তু আমরা মোটামুটি ওয়াটার ফ্লো দিয়ে এটাকে ওয়াশ অফ করি। তো আমি ফ্লোটা কোনোভাবে কন্ট্রোল করে যদি ওয়াটার সেভিং করা যায় বা ওয়াটার কম ইউজ করা যায়, এরকম কিছু কি আপনার জানা আছে স্যার? হ্যাঁ হ্যাঁ আছে আছে। এগুলো হচ্ছে
ফ্যাক্টরিতে যিনি এক্সপার্ট থাকেন ওনার কাজ, ওনার ফাংশন এটা, এবং এটা হচ্ছে আমি ফ্লো কিভাবে ইউজ করবো। এখন মেশিনে অনেক অপশন থাকে আমাদের দেশে, মোস্টলি আমি যত ফ্যাক্টরিতে গেলাম অনেক জায়গায় দেখলাম ওরা ওই অপশনগুলো ইউজই করে না, এবং মোস্টলি অনেকে জানেই না যে আমার এই অপশনটা আছে। সে আমি একটা রেঞ্জিং দিতে পারি, আমার ওই রেঞ্জিং এ আমার সে ইউজ করতেছে 10 গ্রাম পার লিটার ওয়াটার, হয় এখানে আমার 3 গ্রাম পার লিটার ওয়াটার দিলে হয়ে যাচ্ছে। যেমন স্লাবাস মেশিনে আমি টাইম সেট করে দিলাম আর লিটার পার কেজি সেট করে দিলাম, আমার অনেক ওয়াটার সেভ হয়ে যাবে। আমাদের মেশিনে ওই অপশন আছে, এখন লেটেস্ট যে মেশিন গুলো আসতেছে বা বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল, এখন এগুলোতে আমার ওই অপশন আছে ওয়াটার সেভ করার, আমার রেঞ্জিং সিস্টেম কন্ট্রোল করার। স্যার আরেকটা কোশ্চেন ছিল যেটা বললেন স্যার, যেমন আমাদের কোনো সময় লাগতে পারে 10 গ্রাম পার লিটার বা 3 গ্রাম পার লিটার, তো স্যার এটার ক্যালকুলেশনটা স্যার কিভাবে করে একটু যদি বলতেন। এইগুলির কোনো এটা এটা মেশিনের মেকানিজমের উপর নির্ভর করে, কোন স্টেপে কতটুকু দিয়ে বেটার রেজাল্ট আসে। ওটা মেশিন সাপ্লায়ার, ওরা মেশিন যে ম্যানুফ্যাকচারার সে ওইভাবে তৈরি করে, এটার কোনো ফিক্সড কোনো ইয়ে নাই, থিওরি নাই। এটা হচ্ছে আমাদেরকে মেশিনের অ্যাডভান্টেজ গুলো আমাদেরকে নিতে হবে, মেশিনে যে মানে মেকানিজম থেকে আমাদেরকে মেশিনের এই অ্যাডভান্টেজটা নিতে হবে আমাদেরকে, এটা এক্সপার্টের কাজ। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। সো আমি কি নেক্সট পয়েন্টে যেতে পারি? জি স্যার, নেক্সট পয়েন্টে যেতে পারেন। স্যার আমি যদি হেল্প করি আপনাকে, নেক্সট পয়েন্টে আমাদের যেটা আছে, অসুবিধা নেই, আমি ইয়ে বলতে পারবো। ফ্যানুয়েলিক ইলিং নিয়ে একটু ডিসকাস করি। ওকে স্যার। ফ্যানুয়েলিক ইলিং এর অ্যাকচুয়ালি 3টা রিজনে ফ্যানুয়েলিক ইলিং হয়ে থাকে। নাম্বার 1 রিজন পিএইচ। আমার ফ্যাব্রিকের পিএইচ যদি অ্যালকালাইন হয়ে থাকে, অ্যালকালাইন মিডিয়াতে কি হয়, দুইটা, একটা হলো যেমন আমরা ইউজ করি, আমরা পলিথিন ইউজ করি, পলিথিলিন ম্যানুফ্যাকচারিং এর সময় ফেনল ইউজ হয়। এই ফেনলের সাথে আমাদের যদি পিএইচ বেশি থাকে, অ্যালকালাইন মিডিয়াতে থাকে, এই ফেনলের সাথে রিঅ্যাকশন করে এটা কি বলে, বিভিন্ন অক্সাইড থাকে, বিভিন্ন অক্সাইডের ইয়ের সাথে রিঅ্যাকশন করে ফেনল তৈরি করে। এই ফেনল কি করবে, কাপড়ের ফ্যানুয়েলিং বেসিক্যালি কনসার্ন হচ্ছে দুইটা শেডে, ভেরি পেল কালার এবং হোয়াইটে, একটু ইয়েলোইং টেন্ডেন্সির দিকে যায়। আর এই টেন্ডেন্সিটা হবে দুইটা অপশনে, এক হলো অ্যাসিডিক মিডিয়াতে, অ্যালকালাইন মিডিয়াতে, আর একটা হলো এটাকে কি বলে, যদি ফাইবারে ক্যাটায়ন থাকে, ক্যাটায়ন অ্যাসিডিক মিডিয়া অ্যাসিড কন্টাক্টে পেলে ইয়েলোইংটা শো হয়ে যায়, ইয়েলোইং শেড আনে, যেটাকে আমরা বলি ফেনোলিক ইয়েলোইং। ক্যাটায়ন যদি থেকে থাকে ফাইবারে, আমি আবার বলতেছি মেইন পয়েন্ট, ক্যাটায়ন থেকে থাকে যদি ফাইবারে, ক্যাটায়ন অ্যালকাইনের সাথে রিঅ্যাকশন করে ইয়েলোইং শেড গ্রো করে, যেটাকে আমরা বলি ফেনোলিক ইয়েলোইং। এটা ডার্ক কালারে ভিজিবল হয় না, পেল কালারে এবং মোস্টলি হোয়াইট এবং অফ হোয়াইটে খুব ভিজিবল হয়, মোস্টলি হোয়াইটে খুব বেশি, অফ হোয়াইট, তারপরে পেল কালার। এই 3টা কালারে ফেনোলিক ইয়েলোইংটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সেনসিটিভ যদি ক্যাটায়ন থেকে থাকে। বিন্দু মাত্র ক্যাটায়ন থাকলে ওটা ফেনোলিক ইয়েলোইং হবেই। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ফিনিশিং প্রসেসে অথবা মানে সফটওয়্যার, আমরা তো নরমালি সফটওয়্যার ইউজ করি একদম লাস্ট স্টেপে, সফটওয়্যারটা ফিনিশিং হতে পারে, ইভেন ডাইং মেশিনও হতে পারে। আমাদেরকে 2টা প্যারামিটার কন্ট্রোল করতে হবে। নাম্বার 1 পিএইচ কন্ট্রোল করতে হবে, এন্ড পিএইচ কন্ট্রোলের জন্য অবশ্যই আমাদেরকে কোন নিউট্রালাইজার, মানে ওই পিএইচ ইউজ করতে হবে যে পিএইচ টেম্পারেচারে অ্যাসিড ইউজ করে আমি পিএইচ কন্ট্রোল করব, ওই অ্যাসিড ইউজ করব যেটা টেম্পারেচারে
ইভাপোরেট না হয়, আমি যে পিএইচ রাখবো ফ্যাব্রিক্সে ওই পিএইচই থাকবে অ্যাসিড ইউজ, ওই ধরনের অ্যাসিড ইউজ করা লাগবে, যেটা যেই অ্যাসিড টেম্পারেচার দ্বারা এফেক্টেড না হয়, যেটা গতকালকে আমি ডিসকাস করছি। আরেকটা হলো আমরা যে সফেনার ইউজ করব, সফেনার মাস্ট বি পিওরলি নন আয়নিক। সফেনার মাস্ট বি পিওরলি নন আয়নিক। আমাদের দেশে অনেক অনেক সফেনার নন আয়নিক সফেনার আছে যেগুলো উইকলি ক্যাটায়নিক, ওরা নন আয়নিক সফেনার বলে মার্কেটে প্রমোট করে। বাট বি কেয়ারফুল, আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে পিওরলি নন আয়নিক সফেনার। সো এখানে পিওরলি নন আয়নিক সফেনার ইউজ করলে এবং আমি যদি গুড অ্যাসিড ইউজ করে পিএইচ কন্ট্রোল করি, ফেনিকুলিউলিং মাস্ট বি গ্রেড 4 to 5 at least গ্রেড 4 to 5। কারো কোনো কোশ্চেন আছে ফেনিকুলিউলিং নিয়ে? ফেনোলিক নিয়ে কি কোনো কোশ্চেন আছে? আতিকুর রহমান কে আছো আমাদের সাথে? আমাদের সঞ্জয় ভাই, আমাদের তো এই যে ফেনোলিক ইওলিং নিয়ে প্রজেক্ট আছে। হ্যাঁ সেটাই, আতিকুর রহমানের হচ্ছে ফেনোলিক ইওলিং, ও তো আছে মনে হচ্ছে। আতিক, তোমার কোনো কোশ্চেন আছে কি? হ্যাঁ আতিকুর রহমান বলো। আনমিউট করে নাও। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি ওই যে ফেনোলিক ইওলিং প্রবলেমের জন্য আমি যে ইগুলা করছিলাম আর কি, মানে একটু স্টাডি করে দেখছিলাম যে ফেনোলিক ইওলিং প্রবলেমের জন্য সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে কি আপনার ওই যে বিএইচটি কন্টেইন করে এমন পলিব্যাগ ইউজ করা। হ্যাঁ পলিব্যাগ, ওই যে বললাম তো ফেনল বিএইচটি ফ্রি, মানে ফেনল ফ্রি, ফেনল থাকা যাবে না। ওই ফেনল থাকলে ফেনল বিভিন্ন অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে ফেনোলিক ইওলিং হয়ে যায়, ইওলিং টেন্ডেন্সি হয়। এন্ড আমি যদি পলি ইউজ না করি, ফ্যাব্রিকে পলি ইউজ করলাম না, সেক্ষেত্রেও তো ফেনোলিক ইওলিং হবে। জি জি রাইট। জি, তারপর স্যার ওই যে অ্যালকালাইন ফিনিশিং করা যাবে না। হ্যাঁ, অ্যালকালাইন ফিনিশিং মাস্ট বি নট অ্যালাউড। নাম্বার এটা থেকে মুক্তি পাওয়ার জন্য নাম্বার 1 পয়েন্ট হলো, নাম্বার 1 প্যারামিটার হলো আমি যে সফটওয়্যার ইউজ করব মাস্ট বি পিওরলি নন আয়নিক। বাংলাদেশে পিওরলি নন আয়নিক সফটওয়্যার দুইটা আছে আমার জানা মতে, আর কোনো পিওরলি নন আয়নিক সফটওয়্যার নাই। এমনিতে থাউজেন্ডস অফ নন আয়নিক সফটওয়্যার মার্কেটে সেল হয়, প্রমোট হচ্ছে, বাট পিওরলি নন আয়নিক সফটওয়্যার দুইটা মার্কেটে, বাংলাদেশ মার্কেটে পিওরলি নন আয়নিক সফটওয়্যার ইউজ করতে হবে। আচ্ছা, এই যে পিওরলি নন আয়নিক সফটওয়্যারটা, এটা কি আমি নিজে কোনভাবে এটাকে বুঝতে পারবো বা নিজে কোনভাবে কি এটা বোঝার কোনো অপশন নাই, এটা বিভিন্ন টেস্টিং ল্যাব আছে না, এজিএস, আইটিএস, এফডিএল আছে না, এগুলো বিউরোভার্টেস আছে যে, এগুলো তো দিয়ে আয়নিক নেচার টেস্ট করতে পারে ওরা, আয়নিক নেচার। আচ্ছা, ওরা টেস্ট করবে যদি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ স্যার আরেকটা ছিল হচ্ছে কি স্যার, ওই যে স্যার নাইট্রোজেন অক্সাইড, যেটা স্যার ওই যে আপনার বিক্রিয়া করে, হ্যাঁ নাইট্রোজেনের যে অক্সাইড সমূহ আছে NOx স্যার, ওইগুলা হ্যাঁ জি জি স্যার, ওইগুলা স্যার এয়ারের মধ্যে থাকে, ওইটা যদি আমরা রিডিউস করে ফেলতে পারি বা ওইটা যদি আমরা একদম নিঃশেষ করে ফেলতে পারি, যেখানে আমরা কাপড়টা আপনার স্টোরেজ করব, তাহলে তো আপনার ওই যে ফেনোলিক ইওলিং প্রবলেম থেকে ওভারকাম করা যাবে। সেক্ষেত্রে সেটা পলি থেকে আসবে না, পলি থেকে তো ফেনোলিক ইওলিং হয়। সেক্ষেত্রে যদি আমি এই গ্যাসটা রিমুভ করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমার ওই রিজন থেকে আর ফেনোলিক ইওলিং হবে না। জি স্যার, জি স্যার। ফেনোলিক ইওলিং এর তিনটা রিজন, নাম্বার 1 সফটওয়্যার, নাম্বার 2 অ্যাসিড, নাম্বার 3 পলিথিন। জি স্যার। যদি পলিথিনে আমি যদি অক্সাইড রিমুভ করতে পারি, তাহলে আমার পলিথিনের পয়েন্টটা আমি ওভারকাম করে ফেললাম, রাইট? জি স্যার। ক্লিয়ার স্যার এখানে জি স্যার। এটা গেল একটা পয়েন্ট। আর আমার সফটওয়্যার আছে এবং অ্যাসিড আছে। জি স্যার। নাম্বার 1 পয়েন্ট কিন্তু সফটওয়্যার, নাম্বার 1 ইস্যু সফটওয়্যার, নাম্বার 2 অ্যাসিড, নাম্বার 3 পলিথিন। জি স্যার। এনি মোর কোশ্চেনস? আমি বুঝাইতে পারছি ক্লিয়ার কি ব্যাপারটা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যালো, একেবারে ক্লিয়ার স্যার। এখানে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, প্লিজ। স্যার আপনি যে তিনটা ওই যে প্যারামিটারের কথা বলেন বা যে তিনটা কন্ডিশনের কথা বলেন, ওই কন্ডিশনগুলো যদি আমরা ফুলফিল পুরোপুরি করতে পারি, তাহলে কি আমাদের ওই যে বাতাসে যে স্যার ওই যে নাইট্রোজেন অক্সাইড আছে, ওইটা নিয়ে কি আমাদের আর কাজ করতে হবে, ওইটা নিয়ে আমাদের কি আর কোন চিন্তা করতে হবে নাকি ওইটা না, কোনো চিন্তাই করা লাগবে না। আমি ওই পলিথিনের সাবজেক্টটা বাদ দিয়ে দিলাম। তুমি যদি পিওরলি নন আয়নিক সফটওয়্যার এবং গুড অ্যাসিড ইউজ করো,
তোমার আর কোনো কিছু চিন্তা করা লাগবে না। জি স্যার, জি স্যার। স্যার 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 নন আয়নিক সফটওয়্যার আর স্যার ওই যে স্যার এসিড এর ব্যাপারটা যদি স্যার আরেকটু বলতেন স্যার, আরেকবার রিপিট করলে ভালো হতো স্যার। আমি কালকে ক্লাসে তুমি ছিলে না স্যার? স্যার এখানে স্যার নেটওয়ার্কে খুব প্রবলেম হয় স্যার। আমি স্যার এই বন্ধুর বাড়িতে স্যার আদিক এই ভিডিও আমরা ইউটিউবে দিয়ে দিব। আমি আবার বলতেছি, আগে অ্যাসিডের বিষয়টা বলি। অ্যাসিড তো যেমন অ্যাসিডিক অ্যাসিড, এটার একটা মানে টেম্পারেচার, সার্টেন টেম্পারেচার উপরে গেলে অ্যাসিডিক অ্যাসিড ইভাপোরেট হয়ে যায়। সো আমি ধরো একটা বাতে আমি অ্যাসিড নিয়ে পিএইচ রাখলাম 4.5, কিন্তু বাতের টেম্পারেচার হয়ে গেল 80 75, তখন ওই অ্যাসিডিক অ্যাসিড ইভাপোরেট হয়ে যাবে। অ্যাসিড কমে গেলে আমার কি হবে? পিএইচ বেড়ে যাবে। জি স্যার, রাইট। এখন জি স্যার, জি স্যার, আমাদের তো ফ্যাব্রিকের পিএইচ কন্ট্রোল করতে হবে, তাই না? পিএইচ কন্ট্রোলের জন্য তো আমাদেরকে অ্যাসিড ইউজ করা লাগবে। এখন আমরা যখন কাপড়টা ফিনিশ করব স্টেন্টার ফিনিশিং প্রসেসে, ওইখানে তো টেম্পারেচার অনেক থাকে, অ্যাট লিস্ট 120 থাকে। তো সেক্ষেত্রে আমি অ্যাসিডিক অ্যাসিড ইউজ করে যদি পিএইচ কন্ট্রোল করি, আমার তো অ্যাসিডিক অ্যাসিড থাকবে না, ওটা ইভাপোরেট হয়ে আবার অ্যালকালাইন মিডিয়াতে চলে যাবে ফ্যাব্রিক। রাইট? স্ট্রং অ্যাসিড ইউজ করলে তো স্যার হবে স্যার। স্ট্রং অ্যাসিড না, ওই অ্যাসিড ইউজ করব যে অ্যাসিড আমার এই টেম্পারেচারের সাথে সাথে অ্যাসিড ইভাপোরেট হবে না। যেমন আমি কালকে একটা एग्जांपल দিলাম, সাইট্রিক অ্যাসিড 178 পর্যন্ত স্টেবল থাকে। অক্সালিক অ্যাসিড ইউজ হতে পারে। ইভেন এখন বিভিন্ন ফর্মুলেশন করে কিছু অনেকে গ্রিন অ্যাসিড বা কোল নিউট্রালাইজার নামে অ্যাসিড সেল হচ্ছে, যেগুলো 160 টেম্পারেচার পর্যন্ত স্টেবল। সো কোনো প্রবলেম নাই। তো আমাকে ওই অ্যাসিড ইউজ করতে হবে পিএইচ কন্ট্রোলের জন্য। আর হলো সফেনার মাস্ট বি পিওরলি নন আয়নিক। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং নাম্বার 1 পয়েন্ট, এটা কিন্তু নাম্বার 1 প্যারামিটার। সফেনার মাস্ট বি পিওরলি নন আয়নিক। বিন্দু মাত্র ক্যাটায়ন থাকা যাবে না। যদি ক্যাটায়ন থাকে সেটা ইয়োলিং টেন্ডেন্সি হবে, টেম্পারেচারের সাথে ইয়োলিং হয়, অ্যালকালাইন পিএইচ এর সাথে ইয়োলিং হয়। সো আমাকে অবশ্যই নন আয়নিক সফেনার হতে হবে, পিওরলি নন আয়নিক। আমি নন আয়নিকের সাথে পিওরলি নন আয়নিক শব্দটা ইউজ করি এই কারণে, মার্কেটে নন আয়নিক বলে ওই উইক ক্যাটায়নিক সফেনার ইউজ করে, ভোগযোগী প্রোডাক্টে ভর্তি মার্কেট। এই জন্য আমি পিওরলি শব্দটা ইউজ করি, পিওরলি নন আয়নিক। ক্লিয়ার স্যার? এখানে স্যার পিওরলি নন আয়নিক স্যার দুইটা আছে স্যার বাংলাদেশে বললেন স্যার, এই দুইটার নামটা যদি বলতেন বা কোনো, তাহলে স্যার ভালো হতো। আমি নামটা আসলে একবার ভাবছিলাম বলবো, কিন্তু আসলে অন্য কারণ আমি বলিনি। তুমি যেহেতু জিজ্ঞেস করছো বলতেছি, কারণ একটা প্রোডাক্ট আমি নিজে প্রমোট করি আমার, পারসফট UNN PERSOFT হ্যাঁ জি স্যার, স্যার বলেন। PERSOFT পারসফট। জি স্যার। পারসফট স্পেস দিয়ে UNN, তিনটাই ব্লক লেটার বড় হাতের, UNN। জি স্যার। এটা হলো প্রোডাক্ট নেম, আর কোম্পানি হলো তাইওয়ান পারসোটেক্স। তাইওয়ান PERSOTEX, তাইওয়ান পারসোটেক্স। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কি স্যার বলবেন স্যার? আর একটা প্রোডাক্টের নাম হইছে, প্রোডাক্টের নামটা আমার পুরোপুরি মনে নাই, UNPT নাকি UP বলে, আমি ওটার নাম আমার ক্লিয়ারলি মনে নাই। জি স্যার, ধন্যবাদ স্যার। ওয়েলকাম। ফেডারেল ইলং ইস্যুতে আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা নেক্সট টপিকে যেতে পারি স্যার, এখন এটা ক্লিয়ার। আচ্ছা রাশিদ ভাই, ওই যে আরেকটা প্রশ্ন ছিল, ওই যে কার থেকে জানি দেখলাম যে আপনার ডিসপার্স ডাই নিয়ে যদি একটু বলেন আর কি। আচ্ছা ঠিক আছে, এই একটু পরে এইগুলো শেষ করে নি নাকি? ঠিক আছে ভাইয়া, ওকে। ডিসপার্স ডাই নিয়ে তো আসলে কালকে আলাপ হয়েছিল। ওই যে একটা স্টুডেন্ট প্রশ্ন করেছে, আমরা ওর কোশ্চেনটা কি তাহলে একটু করে নি, কথা বলে ডিসপার্স ডাই নিয়ে কিছু বলতে বলবে। ডিসপার্স ডাই দ্বারা ডাই নিয়ে কিছু বলবেন জাহিদুল ইসলাম সজল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি একটু ওকে আনমিউট করে দেখি। জাহিদ শুনতে পাচ্ছ? সজল না হলে কিন্তু আমরা এগোবো আর কি। তার প্রশ্নটা ঠিক স্পেসিফিক না ভাই, জাস্ট বলছে যে ডিসপার্স ডাই দিয়ে ডাইং করার বিষয়টা একটু যদি বলতেন।
মেসেজ করেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট একটু হালকা একটু ব্রিক করা, ওকে, এই তো নাকি? জি জি জি। আচ্ছা, ডিসপার্স ডাই নিয়ে তো আমাদের একটা প্রজেক্ট আছে, ও ওই প্রজেক্টের স্টুডেন্ট কিনা? ডিসপার্স ডাই নিয়ে তো আসলে গতকালকে ডাই নিয়ে ডিসকাস করছিলাম। আচ্ছা, এনিওয়ে, পলিস্টার ফাইবারের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার হলো ডিসপার্স ইউজ করি আমরা পলিস্টার ডাইং এর ক্ষেত্রে, ডিসপার্স ডাই। সো আমাদের পলিস্টার রাশেদ ভাই, ফাইবারের, প্লিজ। হ্যাঁ, আমি এখানে একটু জাস্ট যেহেতু ডিসপার্স ডাই নিয়ে কথা আসছে আমি একটু বলে নেই। এখানে একটা আমাদের প্রজেক্ট আছে, ডিসপার্স ফ্রি ডাইং অফ পলিস্টার উইথ টেম্পোরারিলি solubilized dispersed dyes at low temperature। এটাও যদি এট এ টাইম শেষ করে দেন। লো টেম্পারেচার, জি, এট লো টেম্পারেচার, ওই যে ডিসপার্স ফ্রি ডাইং আর কি। হ্যাঁ, আমি এটা নিয়ে আসলে কালকে বলছিলাম, ক্যারিয়ার জি, মেথডটা কালকে বলছিলাম। বলছিলেন আপনি। জি, ক্যারিয়ার মেথড হচ্ছে লো টেম্পারেচার ডাই, এন্ড ক্যারিয়ার হিসেবে যে প্রোডাক্ট গুলো ইউজ হয় এগুলো ব্যান্ড আইটেম থাকে এগুলোতে, যার কারণে ক্যারিয়ার ডাইংটা আমাদের দেশে বন্ধ হয়ে গেছে, বা বায়ারদের রিকোয়ারমেন্টের কারণে এইটা আর করা যাচ্ছে না। কারণ ক্যারিয়ার হিসেবে যে প্রোডাক্টটা, ক্যারিয়ারের কারণে আমার কম টেম্পারেচারে আমি ডাইং করতে পারি, ক্যারিয়ারে অনেক ব্যান্ড আইটেম থাকে, যার কারণে ওই ডাইংটা এখন আর মানে ওই প্রসেস অ্যাপ্লাই হয় না। আমাদের পলিস্টার ফাইবার ওপেন হওয়া হয়। পলিস্টার ডাইং এর বেসিক প্রিন্সিপাল হলো আমার যখন ফাইবার ওপেন হবে তখন আমার এতে ডাইস গুলো পেনিট্রেট করবে, আর ডাইস গুলো পেনিট্রেটে এইড করবে ডিসপার্সিং এজেন্ট। আর ওইটা ওই 4 to 4.5 pH এ এই কাজটা প্রপারলি হয়। এই কাজটা প্রপারলি হওয়ার জন্য আমার ওই মিডিয়ামটা প্রয়োজন, অ্যাসিডিক মিডিয়াম। এখন পলিস্টার ফাইবার আমার ওপেন হওয়া শুরু হয়, মানে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার সেটা হলো 75 থেকে 85 টেম্পারেচারের মধ্যে, এন্ড ডিপেন্ডস অন ফাইবার নেচার, ডিপেন্ডস অন ফাইবার উপর নির্ভর করবে আমার কত টেম্পারেচার ওই ফাইবারের ওপেন হওয়া শুরু হবে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। তো আমরা ইন জেনারেলি বলতে পারি এটাকে কি বলে 75 to 85 গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এবং এই টেম্পারেচার যখন ফাইবার ওপেন হওয়া শুরু হবে তখন ডাইস ধীরে ধীরে পেনিট্রেট করা শুরু করবে, এবং যখন যেহেতু ওপেন হয় টেম্পারেচারে, ইনিশিয়ালি যদি আমার র্যাপিড পেনিট্রেশন হয়ে যায় সো আনলেভেল ডাইং হয়ে যাবে। সো এই ওপেনটা যাতে খুব স্লোলি ধীরে ধীরে হয়, যত স্লোলি হবে তত ধীরে ধীরে ডাইস পেনিট্রেট করবে ভিতরে ডাইস মলিকুল গুলো। এই জন্য আমাদেরকে, আমরা যখন পলিস্টার ডাইং করি, পলিস্টার ডাইং এর যে প্রসিজার সেখানে 73 থেকে মেনটেন করা হয়, 73 থেকে 95 পর্যন্ত ভেরি ভেরি স্লোলি গ্রাজুয়ালি টেম্পারেচার রাইজ করা হয় যাতে র্যাপিড পেনিট্রেশন না হয়। এবং মোস্টলি 120 এবং কিছু কিছু ফাইবারের ক্ষেত্রে 125 এ ফাইবার পুরোপুরি ওপেন হয়ে যায়, তারপরে আমরা 135 এ করে থাকি, হাই টেম্পারেচারে পুরোপুরি ওপেন হয়ে যায়। এখন যখন ডাইস গুলো পরবর্তীতে পেনিট্রেট হয়ে গেল ওপেন হওয়ার পরে, তখন আমরা কি করি, ধীরে ধীরে আবার টেম্পারেচারটা রিডিউস করি, তখন ফাইবারটা আস্তে আস্তে যে ওপেন হয়ে গেল আগে, এগুলো আস্তে আস্তে ক্লোজ হয়ে যাবে, ডাইং হয়ে গেল। এবং ডাইং হওয়ার পরে কিছু কিছু ডাইস থাকবে ফ্যাব্রিকের ফাইবারের সারফেসে, এগুলি আমাদেরকে রিমুভ করতে হবে। ওই জন্য আমাদেরকে হলো সোপিং প্রসেস বা পলিস্টার ক্ষেত্রে এটাকে আমরা বলি রিডাকশন ক্লিনিং, ক্লিন করে নেওয়া, কারণ ওই ডাইস গুলো আমাদের ফাস্টনেস প্রপার্টি পুয়ার করবে, এই জন্য রিডাকশন ক্লিনিং করতে হয়। এইগুলো পলিস্টার ডাইং নিয়ে মানে জি লাইটলি ডিসকাশন আর কি। স্যার, আমি কি একটা ছেলের কোশ্চেন নিতে পারি যদি সে? প্লিজ। খন্দকার রাশেদুল ইসলাম, তোমার কি কিছু বলার আছে? রাবার একটু যদি অ্যাক্সেস দেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা তাহলে ওর যেহেতু ওর কথা শুনতে পাচ্ছি না, আমরা ইয়েতে যাচ্ছি। জাহিদুল ইসলাম সজল, তোমার কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। সঞ্জয়, হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি স্যার এই যে ডিসপার্স ডাই আমাদের মানে মাইক্রোপলিস্টার ডাইং এর ক্ষেত্রে আর কি, এটা তো দেখা যায় রিডাইং এর যে সমস্যাটা যদি হয়, আমাদের যে রিকোয়ারমেন্ট সেগুলো ফুলফিল না হলে তখন আমরা এটাকে আবার রিডাইং করতে হয়। তো এর পরিবর্তে আমরা দেখা যায় অনেক ইন্ডাস্ট্রিতে করা হয় যেটা, বা ম্যাক্সিমাম যেটা করা হয় যে টেম্পারেচারটা লো করে দেন যতটুকু দরকার যেই কেমিক্যালটা সেটা দিয়ে সেটা করা হয়। তবুও কেন স্যার রিডাইংটা তো বেশি দরকার হয়? কারণ আমরা যেহেতু টেম্পারেচার কমায়া সেটাকে ঠিক করতেই পারি, তবুও কেন আবার রিডাইং করতে হয়? কারণ রিডাইং করলে তো প্রায় 60% খরচ বেড়ে যায়। তাহলে রিডাইং না করে জাস্ট টেম্পারেচারটা কমায় দেন যে যে কেমিক্যাল দরকার সেগুলো দিয়ে এটা ওকে, কেন ফাইন করা হয় ফাইন না?
রাইট রাইট, ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। এখন টেম্পারেচার কমিয়ে যে যে ডাইস লাগবে ওইগুলো আমি অ্যাড করব। তোমার কোশ্চেন হলো এটা, আমি কেন রিডাইং এ যাব, তাই না? জি স্যার। এখন ধরো আমার রেড বেশি হয়ে গেল, এন্ড তুমি রেডটা কিভাবে কমাইবে? আসলে তো রিডাইংটা আসলে মানুষ পারতপক্ষে করে না, ট্রাই টু অ্যাভয়েড। ধরো আমার একটা জিনিস বেশি হয়ে গেল, জি একটা ডেপথ বেড়ে গেল, ধরো একটা টোনালি রেডিশ হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে তো একটু রিপ্রসেস যেতেই হবে। জি জি বুঝতে পারছো? জি স্যার। সবার আসলে টার্গেট থাকে যারা ফ্যাক্টরিতে জব করেন, মানে এই স্যার রিডাইং বা রিপ্রসেসটা অ্যাভয়েড করা, কারণ এটা তো টাইম কনজিউমিং, কস্ট ইনভলভ, তারপরে স্যার কোয়ালিটি এক্ষেত্রে ইনভলভ এতে। স্যার এক্ষেত্রে কি আমরা কিছু র ম্যাটেরিয়াল অ্যাড করতে পারি? মানে র ম্যাটেরিয়াল বলতে যেমন? মানে আমাদের কিছু ফাইবার বা কিছু এক্সট্রা ইয়ার্ন অ্যাড করে দিলে। আমার অলরেডি যে ফাইবারটা ডাইং হওয়ার ওটা তো হয়েই গেল, আমি আরো ফাইবার অ্যাড করে দিলে কি ওই ফাইবার ওইটা থেকে ম্যাগনেটের মতো ডাইস বের করে আনবে? না স্যার। আমি তোমাকে আরেকটা আবার বলি ব্যাপারটা, মানে কেউ কখনো পারতপক্ষে রিডাইং বা রিপ্রসেস এগুলো করে না। এতে টাইম টাইম মানে ইস্যু, কস্ট ইনভলভ, ইভেন কোয়ালিটি ইনভলভ। রিপ্রসেস মিন্স কোয়ালিটি পুয়ার হবে। তো তাহলে আমরা কোন বিষয়গুলো মাথায় রাখতে পারি যাতে ডিরেং গুলো কম মানে যতটা পার্সেন্টেজ কমে যেতে পারে? ফার্স্ট অফ অল হইলো আমাদের রিপ্রসেস মিনিমাইজ জন্য আমাদেরকে ফার্স্ট এনশিওর করা লাগবে যে আমার রেসিপি ওকে, রেসিপি ইজ ওকে, এটা আমাদেরকে ফার্স্ট এনশিওর করা লাগবে। সেকেন্ডলি হলো ডাইস কম্বিনেশন, পিএইচ, বাতের পিএইচ এবং বাতের পিএইচ, টেম্পারেচার, টাইম, আর একটা হলো এটাকে কি বলে, ওই গুড ডিসপার্সিং এজেন্ট, গুড ডিসপার্সিং এজেন্ট। স্যার ডিসপার্সিং এজেন্টের ক্ষেত্রে কি স্যার কোনো স্পেসিফিক কিছু আছে কিনা যে এগুলো ইউজ করা ডিসপার্সিং যেতে পারে? এজেন্ট, ডিসপার্সিং এজেন্ট মার্কেটে অনেক ভালো ডিসপার্সিং এজেন্ট আছে, সো স্পেসিফিক কোন একটা না বলার প্রয়োজন নেই এখানে। জি স্যার, ঠিক আছে স্যার। স্যার আমরা নেক্সট টপিকসে যেতে পারি, আমাদের হাতে সময়ও খুব একটা বেশি নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাহিদ। নেক্সট টপিকস ওয়াটার রিইউজিং। ওয়াটার রিইউজ নিয়ে আমরা একটু ডিসকাস করি নাকি? জি স্যার প্লিজ। আচ্ছা, আমরা মেশিন থেকে যে পানিটা ডিসচার্জ করতেছি এই পানিতে আমাদের কি কি থাকে? পিএইচ থাকবে হাই, বা আমার প্রপার পিএইচ থাকবে না, হয় হাই হাই থাকে মোস্টলি। তারপরে ওই পানিতে প্রচুর সল্ট থাকে, ওই পানিতে প্রচুর কালার থাকে, ওই পানিতে প্রচুর ডাস্ট থাকে যেহেতু আমরা এনজাইম করি, এবং আমার যদি বায়োলজিক্যাল প্রসেস হয়ে থাকে, এখন মোস্টলি তো ইটিপি গুলো হয়েছে বায়োকেমিক্যাল, আমার ব্যাকটেরিয়া থাকে। সো আমি পানিতে আমি ডাইং মেশিন থেকে যে পানি ডিসচার্জ করতেছি, ওই ডিসচার্জ পানি যদি এই প্রবলেমের এই ইস্যু গুলো ফ্রি হয়, তাহলে দিস ওয়াটার ইজ গুড ফর ডাই হাউস, উই ক্যান রিইউজ ইট। এখন পিএইচ, আমরা নরমালি যে পানিটা ডিসচার্জ করতেছি ইটিপিতে ফ্রম ডাইং মেশিন, সেখানে পিএইচ থাকে বেশি। এখন ওইখানে ইটিপিতে সালফিউরিক অ্যাসিড ইউজ হয় মোস্টলি, সালফিউরিক অ্যাসিড দ্বারা পিএইচ কন্ট্রোল করতেছে, নিউট্রাল করতেছে পিএইচ। সল্ট, আমার ওই পানিতে সল্ট থাকবে বেশি। সল্ট আমাদের ফ্যাক্টরিতে ডব্লিউটিপি যদি থাকে ওখানে ফিল্টার করে আমি সল্ট রিডিউস করতে পারি। আর একটা কথা আছে সল্ট ইস্যুতে, আমরা যদি ওই পানি দিয়ে কটন ডাইং করি, কটন ডাইং করতে তো সল্ট লাগবে। সো ওই পানিতে যদি আমরা সার্টেন লেভেল সল্ট মেনটেন করতে পারি, সার্টেন অ্যামাউন্ট, সার্টেন কনসেন্ট্রেশনে সল্ট মেনটেন হয় ইটিপি পানিতে, সো আমার ডাইং এর ক্ষেত্রে আমার ওই সল্ট কম লাগবে, আমার সল্ট সেভ হবে। এখানে সল্টের পয়েন্টটা কি আমি বুঝাইতে পারছি? আমি ফিল্টার করে তো আমি ডাব্লিউডি তে ফিল্টার করে তো আমি সল্ট এগুলো আমি মিনিমাইজ করতেছি। এর বাইরে আমি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মিনিমাম গ্রাম পার লিটার সল্ট মেনটেন করতে পারি, তাই 20 গ্রাম পার লিটার আমাদের ডাইং করি, ডাইং এ আমাদের মিনিমাম সল্ট লাগে 20 গ্রাম পার লিটার ইউজ করি। সো আমি পানিতে যদি ওই পরিমাণ সল্ট আমি মেনটেন করতে পারি, যদি পারি, সেক্ষেত্রে আমার ডাইং এর ক্ষেত্রে এই 20 গ্রাম পার লিটার সল্ট আমার সেভ হচ্ছে, রাইট? এছাড়া আমি ডাব্লিউটিপি তে ফিল্টার করে এখানে সল্ট ফ্রি করতে পারি। নাম্বার 3, কালার থাকে। আমি ডাই হাউস থেকে যে পানি ডিসচার্জ করবে এখানে কালার থাকে, সেই কালারের জন্য ডিকালারিং এজেন্ট ইউজ হচ্ছে ইটিপিতে।
তো আমার কালার থাকে না, পানির কালার ঠিক হয়ে যাচ্ছে, ডিকালারিং এজেন্ট ইউজ হচ্ছে, ডাস্ট থাকে এনজাইমের, ব্যাকটেরিয়া থাকে, এগুলো ডব্লিউটিপির লাস্ট চেম্বারে আগের চেম্বারে একটা থাকে, একটা ফিল্টার থাকে এবং একটা থাকে ওখানে স্লাস কালেক্ট করার জন্য, ওইখানে এই ডাস্ট এবং ব্যাকটেরিয়া গুলো কিল করা হয়। সো আমি ডাইং মেশিন থেকে যে পানি ডিসচার্জ করব, এই পানি ইজিলি ডাইং মেশিনে রিইউজ পসিবল, ভেরি ইজিলি। কিন্তু এখন প্রশ্ন হলো এই পানিকে আবার রিইউজ করার জন্য প্রসেসে কি পরিমাণ কস্ট ইনভলভ, এখানে তো কস্ট ইনভলভ আছে, কি পরিমাণ কস্ট ইনভলভ। আর আমি ডাইরেক্ট ওয়াটার নিয়ে ওইটাকে ডব্লিউটিপির মাধ্যমে ডাইং এ ইউজ করার জন্য ওইখানে একটা কস্ট ইনভলভ, দুইটা পানি, একটা হলো ইটিপিটা আর একটা হলো নেসার থেকে আমি যেটা সোর্স কালেক্ট করব, দুই পানি। ডব্লিউটিপি তে আমার প্রসেসে কোনটাতে কি পরিমাণ কস্ট ইনভলভ হয় সেটা হলো একটা ভিতর কস্ট, মানে ফিনান্সিয়ালি ভায়াবল কিনা যে আমার এই ডিসচার্জ পানিটা রিইউজের ক্ষেত্রে। তো আমাদের দেশে তো পানি অ্যাভেলেবল, আমাদের পানি নিয়ে টেনশন করতে হয় না, যার কারণে আমাদের দেশে এখনো ওয়াটার রিইউজিং কনসেপ্ট ওইভাবে গ্রো করেনি। যদি ইকোনমিক্যাল হয়ে থাকে, ফিনান্সিয়ালি ভায়াবল হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এটা রিইউজ করা যাবে, রিইউজ করা বেটার। রাশেদ ভাই, ভাই জি ভাই, একটা বোকার মতো প্রশ্ন করতে চাই আপনার কাছে আর কি, যে আপনার সেটা হলো আমরা ওই সি ওয়াটার দিয়ে কি ডাইং করতে পারি? যেমন মনে করেন পানি তো সব এদিকে নষ্ট করছি বুঝছেন, টঙ্গী গাজীপুরের গুলা, এখন একটু বঙ্গোপসাগরের দিকে চোখ পড়ছে আর কি আমাদের। হ্যাঁ সল্ট আছে, এখন ওই যে এমনিতে আপনি যেটা বললেন পার লিটার ওই যে আপনার 20 গ্রাম সল্ট লাগে তাই না ডাইং করবার জন্য? সি ওয়াটারে পার লিটার কত গ্রাম মানে থাকে আপনাদের জানা আছে কিনা? নাম্বার 1 না এটা বলতে পারবো না, না ওইটা আমার জানা। তবে এখানে কিছু আপনি দারুণ কোশ্চেন করছেন, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, বোকার মতো কোশ্চেন না, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। সি ওয়াটারে অনেকগুলো প্রবলেম আছে, পানির হার্ডনেস থাকে অনেক বেশি। যেমন আমরা যখন ডাইং করি, এখন বাইরে একটা রিকোয়ারমেন্ট থাকে ক্লোরিনেটেড ফাস্টনেস, ক্লোরিন ফাস্টনেস, কারণ এই ড্রেসগুলো পুরো ওরা সুইমিং পুলে যায়, বিচে যায়, প্রচুর ক্লোরিন থাকে ওইখানে। ক্লোরিনে কি করে কালার যেমন আগে ব্লিচিং এ কি হইতো, ক্লোরিন ইউজ হইতো না, ক্লোরিনেটেড ব্লিচিং না, ক্লোরিন কি করবে কালার উঠাই ফেলবে। এখন ওরা যে ফেব্রিক আমাদের কাছে নিবে এটা ক্লোরিন ফাস্টনেস লাগে। এখন সি ওয়াটারে তো প্রচুর ক্লোরিন থাকে, আমার বাইরের রিকোয়ারমেন্ট হলো ক্লোরিন থাকা যাবে না, আমার ওইটা ক্লোরিন ফাস্টনেস থাকা লাগবে। অলরেডি আমি যদি সি ওয়াটার ইউজ করি এখানে প্রচুর ক্লোরিন থাকে, এটা ইউজ করা যাবে না, এখন অফকোর্স যাবে, বাট এটাকে পিউরিফাই করতে মানে আমার ধারণা হিউজ কস্ট ইনভলভ হবে। এখানে হার্ডনেস আছে প্রচুর সি ওয়াটারে, তার মানে মেটাল কন্টেন্ট আছে প্রচুর। ক্লোরিন এই দুটো হলো মানে ব্যারিয়ার, হার্ডনেস এবং ক্লোরিন। হ্যাঁ, তারপর আরেকটা হলো আমার সব জায়গায় আমার সল্ট কনসেন্ট্রেশন তো সমান হবে না ওইখানে, যেহেতু এটা নেচার, এটা আমি মেনটেন করতেছি না, এটাও একটা বিষয়। আপনার কোশ্চেনটা দারুণ, আমার খুব ভালো লাগছে ভাই। জি ঠিক আছে ভাই। তো আর কোনো কোশ্চেন আছে এখানে ভাই? আমি কি আমার নেক্সট পয়েন্টে যেতে পারি? জি স্যার প্লিজ। নেক্সট পয়েন্টে যাব এখন, নেক্সট টপিকসে। জি স্যার প্লিজ। আর একটা টপিক বাকি আছে, সেটা হলো হোয়াইট স্পট। জি, এখানে প্রবলেম স্টেটমেন্টটা এভাবে ছিল, রিমুভ হোয়াইট মার্ক ফ্রম পলিস্টার ডাইং। এটা অ্যাকচুয়ালি শুধু পলিস্টার ডাইং না, এটা বেসিক্যালি মেইনলি এই প্রবলেমটা আছে রিঅ্যাকটিভ ডাইং, পলিস্টার ডাইং না, মোস্টলি রিঅ্যাকটিভ ডাইং আছে এটা। হোয়াইট বোর্ড এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা আমি বুঝতে পারছি, এটা আমাদের দেশে এখন বার্নিং ইস্যু, মোর লেস এভরিবডি সাফার করতেছে এটা নিয়ে। ইটস মেইনলি কামস ফ্রম রিঅ্যাকটিভ ডাইং, কটনের ক্ষেত্রে এটা মোস্টলি আছে, ডিসপারশন না, পলিস্টারে না। জি জি জি, এখানে আরেকটা কোশ্চেন আছে, রুট কজ অ্যানালাইসিস অফ হোয়াইট স্পট অন ডার্ক শেড অফ ডায়েট ফেব্রিক এন্ড রিডিউসিং। হ্যাঁ এটা ডার্ক শেডে আছে, মেইনলি এটা ডার্ক শেডে আছে, মেইনলি ডার্ক শেডে। এখন এই বিষয়তে প্রথমে আমি আমার অপারগতা প্রকাশ করলাম প্রথমত, কারণ এইটা লাস্ট 13-14 ইয়ার্স এর ইস্যু এটা, হোয়াইট স্পটটা। এটা নিয়ে সবাই কাজ করতেছে,
মানে ইভেন এখনো পর্যন্ত কেউ সাকসেসফুল হয় নাই। কেউ বলতেছে এই কাজ করে তারা কিছুটা সফল হয়েছে, আবার 2 দিন পর না আবার প্রবলেম শুরু হয়েছে, আবার প্রবলেম আসতেছে। মানে কেউ এটাকে রিমুভ করতে পারেনি। ইভেন এটা নিয়ে আমিও দীর্ঘদিন ধরে কাজ করছি, স্টিল ওয়ার্কিং, এখনো কাজ করতেছি। তো আমি আমার কিছু এতে ফাইন্ডিংস আছে এবং আমি কাজ করে এখন পর্যন্ত আমি যতটুকু অ্যাচিভ করছি সেটা হলো আমি এটা 80% রিমুভ হয়, অ্যারাউন্ড 80%, মোরলেস 80% রিমুভ হয় আমি যে কাজ করছি এতে। মোরলেস 80% প্রবলেম স্পটটা রিমুভ হয়, 100% এখনো আমি রিমুভ করতে পারিনি। সো 80% আমি কিভাবে রিমুভ করছি আমি সেই পয়েন্ট নিয়ে ডিসকাস করতে পারি এখানে, রাইট সঞ্জয়? জি স্যার, প্লিজ ওইটাই আমরা জানতে চাচ্ছি স্যার। এবং আমি যে 80%টা রিমুভ করছি এটা পার্মানেন্ট, ব্যাপারটা এমন না যে কিছুদিন 80% রিমুভ হচ্ছে আবার কিছুদিন পরে আবার দেখা দিচ্ছে, নট লাইক দ্যাট। আমি যে ওইতে 80% রিমুভ করছি এটা পার্মানেন্টলি 80% রিমুভ ফরএভার, এবং এটা স্টিল আই এম ওয়ার্কিং অন ইট। এবং 80% রিমুভ হওয়ার পরে বাকি যে 20% থাকে, দিস ইজ কমার্শিয়ালি ওকে, স্টিল প্রবলেম ইজ দেয়ার বাট কমার্শিয়ালি ওকে। ওকে, ক্লিয়ার, অ্যাকসেপ্টেবল। জি, বাট acceptable, but still I am working. এখন আমি 80% কিভাবে রিমুভ করছি আমি সেটা নিয়ে ডিসকাস করব। সেটা হলো এখানে আমার ফাইন্ডিংস হলো 2টা পয়েন্ট। এক হলো মোস্টলি আসতেছে প্রি ট্রিটমেন্ট থেকে, আর আরেকটা হলো এটা বেসিক্যালি হোয়াইট স্পটটা হচ্ছে সোডিয়াম অ্যাসিডের। এখন পর্যন্ত আমার কনক্লুশন সোডিয়াম অ্যাসিডেড ইজ জাস্ট লাইক হোয়াইট। এটা ফ্যাব্রিকের সারফেসে আসে এবং এটা সলিড হয়ে যায়, এটা রিমুভ হয় না, হোয়াইট। সোডিয়াম অ্যাসিডের কালারই এটা। তো এটা যেখানে আমার অ্যাসিডিক অ্যাসিড এবং সোডা থাকবে, সেই দুটার কম্বিনেশন হয় সোডিয়াম অ্যাসিড প্লাস ওয়াটার। অ্যাসিড এটা লবণ, সোডিয়াম অ্যাসিড লবণ তৈরি হয়, অ্যাসিড যোগ খাল, লবণ যোগ পানি। তো প্রি ট্রিটমেন্টে আমাদেরকে একটা ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে that have very good emulsifying property. আমাদেরকে 3টা প্যারামিটার কন্ট্রোল করতে হবে। নাম্বার 1 হলো প্রি ট্রিটমেন্টে আমাদেরকে এমন একটা প্রোডাক্ট ইউজ করতে হবে that have very good emulsifying property। যেটা অয়েল, আমাদের ফাইবার ইম্পিউরিটিস থাকে, অয়েল থাকে, ওয়াশ থাকে, অয়েল কিন্তু পানির সাথে মিশে না। এখানে ইমালসিফায়ার কি করবে, পানির সাথে মিশিয়ে দিবে, তখন রিনজিং এর সাথে ইম্পিউরিটিসটা আমার অয়েলটা ফাইবার থেকে বাদ থেকে রিমুভ হলো। তেমনি আদার্স ইম্পিউরিটিস যে অনেকগুলো থাকে, কিছু সল্ট টাইপ ইম্পিউরিটিস থাকে যেগুলো ইমালসিফায়ারে রিমুভ করে। তো আমরা যদি ভেরি গুড ইমালসিফাইং প্রপার্টি আছে এরকম প্রোডাক্ট ইউজ করি প্রি ট্রিটমেন্টে, সেক্ষেত্রে প্রি ট্রিটমেন্ট স্টেজে এগুলি তো ডিজলভ অবস্থায় থাকে বাতে, পরবর্তীতে ফিনিশিং এসে সলিড হয়ে যায়, এগুলি আমার রিমুভ হয়ে যাবে। সো এখন ইমালসিফাইং প্রপার্টি থাকে বেসিক্যালি ওয়েটিং এজেন্ট এবং ডিটারজেন্টে। ডিটারজেন্ট আর ওয়েটিং এজেন্ট আমরা যেটা ইউজ করি প্রি ট্রিটমেন্টে ওইটাতে থাকে। সো ওই টাইপের প্রোডাক্ট ইউজ করতে হবে দ্যাট হ্যাভ ভেরি গুড ইমালসিফাইং প্রপার্টি। 1 নাম্বার পয়েন্টে গেল এইটা। 2 নাম্বার গেল প্রি ট্রিটমেন্টে আমরা প্রি ট্রিটমেন্ট করি অ্যালকালাইন পিএইচে, হাই অ্যালকালাইন, অ্যারাউন্ড 12 পিএইচ। এখন আমরা কি করি, টাইম এবং ওয়াটার সেভের জন্য একটা রিনজিং দিয়ে পিএইচ 9.5 এ আসলে এরপর অ্যাসিড দিয়ে আমরা পিএইচ কন্ট্রোল করব। অ্যাসিড কি করে দিই, অ্যাসিড বেশি দিই, রাইট, অ্যাসিড বাড়িয়ে দিচ্ছি টাইম এবং ওয়াটার সেভের জন্য আমরা অ্যাসিড বেশি দিচ্ছি। আমরা যদি আরেকটা রিনজিং দিই, পানি একটু ইউজ করি, তাহলে পিএইচ 9.5 এর জায়গায় 8 চলে আসবে। সেক্ষেত্রে আমার টাইম লাগবে, এক্সট্রা টাইম যাচ্ছে ওই রিনজিংটাতে, প্লাস আমার পানি লাগতেছে এক্সট্রা। ওই একটা বাতে ওই পরিমাণ 1 to 5 লিটার রেশিওতে করলে 5 লিটার পানি বেশি ইউজ হচ্ছে। সরি, এই জিনিসটা মিনিমাইজের জন্য আমরা করে কি অ্যাসিড বাড়িয়ে দিই। এখন অ্যাসিড বেশি ইউজ করাতে কি হলো, বাতে আগে অ্যালকালাইন 9.5 10 পিএইচ থাকে, এদিকে আবার অ্যাসিড বাড়িয়ে দিচ্ছি, সেই অ্যাসিড এবং অ্যালকালাইন মিলে কি হচ্ছে, আমার সোডিয়াম অ্যাসিডেট ফর্ম করতেছে।
রাইট? সো এই ক্ষেত্রে আমি কি করব? আমাদেরকে অবশ্যই পানির কনজাম্পশন বাড়াতে হবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই প্রবলেমটা আসতেছে, এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি আমি, আই মাইট বি রং, আমার ভুল হইতে পারে। সেটা হলো যখন থেকে ডাই হাউস গুলোতে ওয়াটার লো লিকার পানি ওয়াটার সেভিং কনসেপ্ট যখন থেকে আসছে তখন থেকে হোয়াইট স্পটটা শুরু হয়েছে। এটা যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে অনেক বছর যাবত, তারা আমার এই কনসেপ্টের সাথে হয়তোবা একমত হবে। ওয়াটার সেভ ওয়াটার কনসেপ্টটা যখন থেকে আসলো তখন থেকে হোয়াইট স্পট শব্দটা এই প্রবলেমটা আসলো। এটা এখন থেকে 20 ইয়ার্স ব্যাকে এই হোয়াইট স্পটটা ছিল না। সো আমাদেরকে একটু রিনজিং বাড়াতে হবে, রিনজিং বাড়িয়ে পানি বেশি ইউজ করে বাতের আগে পিএইচ অ্যাজ লেস অ্যাজ পসিবল আনতে হবে। তারপর আমি বাকিটা সামান্য অ্যাসিড দিয়ে পিএইচ কন্ট্রোল করে নিব। এই ক্ষেত্রে তখন হবে কি, এই তিনটা পয়েন্ট ওয়াটার, অ্যাসিড এবং ওই প্রোডাক্টটা প্রি ট্রিটমেন্টে, এই তিনটা প্যারামিটার ইউজ, এই প্রোডাক্টটা ইউজ এবং বাকি দুইটা প্যারামিটার কন্ট্রোল করলে এটা 80% রিমুভ হবে এই হোয়াইট স্পটটা। এই গেল প্রিভেনশনে। এখন চলে আসলে আমরা কি করব? চলে আসলে এখন পর্যন্ত কোন প্রোডাক্ট নাই যেটা দিয়ে এটা রিমুভ করা যাবে। একটা ওয়ে আছে, আমরা এনজাইম করব, বাইপলিশ এনজাইম। বাইপলিশ এনজাইম কি করে আমাদের, যেহেতু এই হোয়াইট স্পটটা সারফেসে আসে, একদম সারফেসে প্রজেক্টেড ফাইবারের মধ্যে থাকে, আমরা এনজাইম করে প্রজেক্টেড ফাইবারটা রিমুভ করে ফেলবো। সো ফাইবারের সাথে হোয়াইটটা চলে যাবে। আরেকটা হলো একটু স্ট্রং অ্যাসিড ট্রিটমেন্ট কিছুক্ষণ করলে, যেহেতু এটা সোডিয়াম অ্যাসিড একটা সল্ট বাট দিস ইজ অ্যালকালাইন ইন নেচার, যখন এটা লিকারে যাবে এটা অ্যালকালাইন নেচার শো করবে। যেহেতু এটা অ্যালকালাইন ইন নেচার, আমার অ্যাসিড গেলে অ্যাসিড করবে কি, অ্যালকালাইনটাকে কিছুটা নিউট্রাল করে দিবে, একটু ডেস্ট্রয় করবে এই স্পটটা। সো এটা রিমুভ করার জন্য আমাকে দুইটা প্রসেস আমি অ্যাপ্লাই করতে পারি, একটা হলো বাইপলিশ আর একটা হলো অ্যাসিড ট্রিটমেন্ট। আর বাইপলিশও আমরা অ্যাসিড মিডিয়াতেই করি। সো বাইপলিশ করলেই এটা মানে অনেকটাই কমে যায়। এখানে কারো কোনো কোশ্চেন আছে? স্টুডেন্টদের মাঝখান থেকে কারো? ফজলে রাব্বি, তুমি বলো। রাহাবার প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমরা বায়োপলিশিং যখন করব তার সাথে স্যার একটা অপশন বলেন যে স্ট্রং অ্যাসিড ইউজ করা, এটা স্যার একটু মিস করে গিয়েছি, যদি কাইন্ডলি আরেকবার একটু বলেন যে স্ট্রং অ্যাসিড বলতে ওই মানে পিএইচ কম থাকবে, আমি ধরো 4 থেকে 4.5 পিএইচ রাখবো। আর সালফিউরিক অ্যাসিডও স্ট্রং অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দিয়ে আমি ফ্যাব্রিক ডিসলভ করে ফেলবো না, স্যার যেমন অক্সালিক অ্যাসিড হতে পারে। আমি ওই পরিমাণ অ্যাসিড ইউজ করব যেটা পিএইচ নট মানে 4 এর নিচে আসবে না কোনোভাবেই না। यस স্যার। আমি আরো কিছু অ্যাড করি সাথে। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে অনেকে বলবো না, সবাই এই হোয়াইট স্পট এই প্রবলেমটা নিয়ে কাজ করতেছে। তো যে যতটুকু অ্যাচিভ করছে এখন পর্যন্ত, মানে আমার 80%টাই মোস্ট অ্যাচিভেবল, বাট এখন আমি কোনো কনক্রিট কনক্লুশনে আসতে পারিনি, স্টিল ওয়ার্কিং। হ্যাঁ, তারপরে কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? খন্দকার রাশেদুল ইসলাম জীবন। রাহাবার, হ্যাঁ জীবন বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ শুনতে পাচ্ছি, আনমিউট করে কথা বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি পলিস্টার ডাইং এর একটু ফিরে যেতে চাচ্ছি স্যার, তখন মিস হয়ে গেছিল। হ্যাঁ স্যার মানে আপনি তো বলেন যে অ্যাসিটিক অ্যাসিডে কিছু হচ্ছে বাফারিং প্রপার্টিজ থাকে, যার জন্য মানে হাই টেম্পারেচার সেটা একটু এভাপোরেট হয়ে যায়। আচ্ছা রাশেদ, এই টপিকসটা আমরা আলোচনা করেছি, আর এইটা আমরা হচ্ছে রেকর্ডিংটা শেয়ার করব। আলোচনা করেছি, রেকর্ডিংটা আমরা শেয়ার করব, তুমি ওখান থেকে দেখে নিতে পারবা। আমার একটু রেকর্ডিংটা ছিল স্যার, ভিন্ন প্রশ্ন ছিল। হ্যাঁ বলো প্লিজ প্লিজ। হ্যাঁ স্যার, এখন মানে স্যার যেহেতু বলো যে অ্যাসিটিক অ্যাসিডে হচ্ছে এভাপোরেটিং মানে প্রপার্টিজ একটু কম থাকে, তাই আমি স্যার বলতে হচ্ছে সাইট্রিক অ্যাসিড ইউজ করতে। মানে এখন কিন্তু স্যার সাইট্রিক আরো অ্যাসিড আছে, আমি সাইট্রিক অ্যাসিড অ্যাজ অ্যান এক্সাম্পল।
আচ্ছা স্যার, ধরলাম আমি সাইট্রিক অ্যাসিড যদি হয়, সাইট্রিক অ্যাসিড স্যার পিএইচ তো 2.2 এরকম রেঞ্জের থাকে। কত? 2.2 এরকম অ্যারাউন্ড। হ্যাঁ 2.2 তুমি ধরো 10 কেজি আনলো, এখানে মেজার করলে 2.2 নিবা। তুমি যখন এটা তো ডাইরেক্ট ওই অ্যাসিডের মধ্যে ফ্যাব্রিক দিচ্ছ না, তুমি না তো না বাতে লিকারের মধ্যে অ্যাসিড দিচ্ছ। তো অ্যাসিড দেওয়ার পর ওখানে তো বাতে আর 2.2 থাকবে না, ওখানে তো পানিও আছে, পিএইচ তো তখন 2.2 থাকবে না। আচ্ছা, না মানে স্যার আমরা হচ্ছে ল্যাবে যখন করছি তখন আমরা আর কি স্যার অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ওর হচ্ছে ডিসপার্স ডাইংটা অ্যাসিড করছি। বেশি ইউজ হয়ে গেছে, ওটা ও অ্যাসিড ইউজ করে করছো না? হ্যাঁ, হ্যাঁ এখন আমি তারপরে কি স্যার ওটা মানে পরিবর্তে স্যার অন্য কিছু কি ইউজ করতে পারি, এটাই হচ্ছে জানতে চাচ্ছিলাম পলিস্টাইন যে। এ কখনো অ্যাসিডিক ইউজটা অ্যাডভাইজেবল না। তুমি মানে ওই অ্যাসিড ইউজ করবে যেটা পিএইচ স্টেবল। ওইটা ফ্যাক্টরিতে, এখন সব ফ্যাক্টরিতে আছে, ওদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে হবে যে এটা আচ্ছা, যদি দুই একটা মানে একটু বলতেন স্যার আর কি। যেমন গ্রিন অ্যাসিড বা কর্নিট্রিজল নামে মার্কেটে অনেক অ্যাসিড আছে, ওগুলি ইউজ করা যাবে। গ্রিন অ্যাসিড বা কর্নিট্রিলাইজার যেগুলি পিএইচ স্টেবল, টেম্পারেচারে পিএইচ স্টেবল। আচ্ছা স্যার, আরেকটা কথা গ্রিন ছিল অ্যাসিড স্যার। বা কর্নিট্রিজল নামে, হ্যাঁ স্যার মানে আমরা হচ্ছে যে ডিসপার্সিং এজেন্টটা স্যার ইউজ করি যাতে আমাদের হচ্ছে ডিসপার্স ডাইগুলো যেন আরো স্মলার মলিকিউলসে আর কি কনভার্ট হয়। না, ডিসপার্সিং এজেন্ট এই পারপাস না। স্যার তাহলে আমরা ডিসপার্সিং এজেন্ট স্যার ইউজ করতেছি অ্যাকচুয়ালি কেন? এটা হচ্ছে ফাইবারে যাতে ডিফিউশন জন্য, ফাইবারে পেনিট্রেশনের জন্য ডিসপার্সিং এজেন্ট এইড করে, দুইটা কাজ করে। একটা হলো ফাইবারে পেনিট্রেশন এইড করবে, আর একটা হলো ডাইজ মলিকিউলগুলোকে আলাদা লাগে, ডিসপার্স করে রাখবে একটা থেকে একটা, যাতে লেভেল ডাইং হয়। আচ্ছা, তাহলে স্যার মানে আমাদের হচ্ছে যখন আমরা হচ্ছে টেম্পারেচার বাড়াচ্ছি আমাদের পোর্টস গুলো ওপেন হচ্ছে, ডাইস গুলো হচ্ছে ইনপুট হয়ে যাচ্ছে, মানে ভিতরে পেনিট্রেট করে ফেলতেছে। তারপর আমরা যখন আবার হচ্ছে টেম্পারেচারটা কমায় ফেলতেছে আর কি, ডাইং শেষ হয়ে যাচ্ছে, তখন পোর্টস গুলো ক্লোজ হয়ে গেলে তো সেগুলো এন্ট্র্যাপ্ট হয়ে যাচ্ছে। রাইট। এখন স্যার আমার হচ্ছে মেকানিক্যালি যেগুলো হেলথ থাকে স্যার, ওগুলো তো আমরা রিডাকশন ক্লিনিং ছাড়া অন্য কোনো ওয়েতে স্যার আমি যদি আগাতে চাই। রিডাকশন ক্লিনিং স্টেজে মানে রিডাকশন ক্লিনিং না করে অন্য কিভাবে করবে, এই তো? জি স্যার। এইটা অনেকে আরেকটা প্রসেস আসছে মার্কেটে, ওই প্রসেসটা আমিও করে দেখছি, আমি একটা ট্রায়াল করছি, আমি ভালো রেজাল্ট পাই নাই। হইতে পারে মানে একটা ট্রায়াল রেজাল্ট ভালো নাও আসতে পারে, হয়তো আমার প্রবলেম ছিল। সেটা হলো রিডাকশন ক্লিনিং না করে অনেকে যেটা মানে আমি যেটা করছি সেটা হলো একটু আগে ইটিভির জন্য ইউজ করছিলাম ডিকালারিং এজেন্ট। আমি ডিকালারিং এজেন্ট দিয়ে ওই ফ্যাব্রিকটাকে ট্রিটমেন্ট করলাম। সো বাইরে যে আমার ডাইস গুলো থাকলো সারফেসে, ওগুলো ডিকালার ডেস্ট্রয় হয়ে গেল। আচ্ছা আচ্ছা। এখন এটা আসলে পারফেকশনলি করাটা আমার কাছে যেটা মনে হয়েছে, এটা আবার বেশি হলে তো একটু এদিক সেদিক ইউজ হলে তো আমার ফাইবারের কোরে যে ডিসঅর্ডার ডাইসটা আছে সেগুলো তো ডিকালার করে ফেলতে পারে। জি স্যার, হ্যাঁ সেটা তো কথা। এই আর কি, এটাও একটা আসছে, বাট মানে হয়তোবা আমি একটা ট্রায়াল করছি, আরো ট্রায়াল এন্ড এরর করলে হয়তোবা একটা অপটিমাম লেভেল আসবে, বেটার রেজাল্ট আসবে। ওইটা আমার করা হয়ে ওঠেনি। জাস্ট আমার তোমার কনসেপ্টের জন্য আমি কথাটা বললাম। জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ স্যার, এই যে ফজলে রাব্বি ও আমাদেরকে চেষ্টা করতেছিল যোগাযোগ করতে, কথা বলতে পারে নাই। ওর কোশ্চেন বলেছে ক্যান উই ইউজ হাই কনসেন্ট্রেট caustic soda for improve affinity of protruding fiber as we know white spot shown in immature fiber? আমি বুঝি নাই কোশ্চেনটা। আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ক্যান উই ইউজ হাই কনসেন্ট্রেট caustic soda for improving caustic soda তো caustic soda, এটার কনসেন্ট্রেশন কি? caustic তো caustic। হ্যাঁ হ্যাঁ, বলতেছে for improve concentrated alkali বলা যেতে পারে। হ্যাঁ, সেটা বলতেছে for improving affinity of protruding fiber। অ্যালকালি দিয়ে তো অ্যাসিডিটি ইমপ্রুভ হয় না। অ্যালকালি দিয়ে তো কাস্টিক দিয়ে তো পিএইচ ইনক্রিজ হয়, অ্যালকালিন মিডিয়াম, ওইখানে তো অ্যাসিডিটি না, অ্যাসিডের বিষয় না। ঠিক আছে, তাহলে এটা আমার মনে হয় ওর একটু আন্ডারস্ট্যান্ডিং এ হচ্ছে কিনা। ও বলছে হোয়াইট স্পটের যে বলছে সেটা, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে ইউজ ও করলে অ্যাসিড, ওটা অ্যাসিড ইউজ করছি, নট কাস্টিক। হোয়াইট স্পটের জন্য অ্যাসিড ইউজ করতে বলছি। অ্যাসিড ইউজ করতে বলছি এই কারণে যেহেতু এটা অ্যালকালাইন সোডিয়াম অ্যাসিডেটটা, আমার ফাইন্ডিংস দিস ইজ হোয়াইট স্পট ফ্রম সোডিয়াম অ্যাসিডেট, দিস ইজ অ্যালকালাইন ইন নেচার লিকারে গেলে। সো এই ক্ষেত্রে উইক অ্যাসিড ইউজ হইলে উইক অ্যাসিড কি ওই অ্যালকালাইনটাকে নিউট্রাল করতে পারবে না, রিঅ্যাকশন করতে পারবে না। সো এই জন্য
টু স্ট্রং অ্যাসিড হলে ওই অ্যালকাইলাইন সোডিয়াম অ্যাসিডটাকে সাথে রিঅ্যাকশন করবে, এবং বেশি স্ট্রং অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড বেশি ইউজ করলে আমার ফেব্রিক ডিসলভ হয়ে যাবে। সো আমার 4 থেকে 4.5 পিএইচ এর মধ্যে রাখবো। অ্যাসিড হবে এ লিটল বিট স্ট্রঙ্গার, বাট আমার পিএইচ থাকবে ওই রেঞ্জের মধ্যে। আমি বুঝাইতে পারছি? জি 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 স্যার। স্যার এখানে ছেলেদের আর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড, বা কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আশিক আবেদিন, রাহাবার আশিক আবেদিনকে, তারপর আখতারুজ্জামান, টনি, দুইজনকেই স্কোপ দেন। আশিক আবেদিন বলো। আশিক আবেদিনে বলার আগে আমি একটু স্যারকে বলি, স্যার আশিক আবেদিনের একটা প্রজেক্ট হচ্ছে সল্ট ফ্রি ডাইং, এটা বিষয়ে কি কিছু বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ও সল্ট ফ্রি ডাইং, রাইট রাইট, ক্যাটায়নিক ডাইং, রাইট একটু মনে করে দিতে চাচ্ছিলাম। রাইট রাইট, এটাও আমাদের ডিসকাশন বিষয় ছিল, আসলে তাই ফরগটন, আই এম সরি। নো স্যার, সরি, এটা আমাদের আলোচনার বিষয় ছিল। আচ্ছা, তা আমি অন্য একটা বিষয় বলি আগে। এটা ভেরি সিম্পল, ভেরি সিম্পল, 1 মিনিট লাগবে ম্যাক্সিমাম। কটন আয়নিক নেচার কি? কটন কি? অ্যানায়নিক। একটু মনোযোগ দিয়ে শুনলেই হবে, ভেরি সিম্পল। কটন অ্যানায়নিক, রিঅ্যাকটিভ ডাইং অ্যানায়নিক। জি স্যার, রিপালস করে, ডিপালশন হবে এখানে। সো এটা তো আমার এখানে ডাইং হবে না, এই জন্য আমি ক্যাটায়ন ইউজ করি। ক্যাটায়ন ইউজ করি ফাইবারকে, কটনকে ক্যাটায়ন করে নিই। সো ক্যাটায়ন করে নিলে কি হবে, এই ক্যাটায়নিক এজেন্ট ইউজ করে ক্যাটায়নাইজেশনের ফলে ফাইবারের প্রতি ডাইজের ক্যাটায়ন এবং অ্যানায়নের একটা অ্যাফিনিটি ক্রিয়েট হবে, অ্যাট্রাকশন ক্রিয়েট হবে, ডাইং হবে। ইলেকট্রোলাইট লাগবে না আমার, ইলেকট্রোলাইট লাগবে না, যেটা ক্যাটায়নে কাজ করে ফেলে, এটাই তো আমরা আয়নিক নেচারটা তৈরি করে ফেলতেছি, ক্যাটায়নিক আর ডাইজানায়নিক, এখানে সো ডাইং হয়ে যাবে। এখন ডাইজানায়নিক এবং আমি ক্যাটায়নাইজ, এখানে নির্ভর করবে আমার লেভেল ডাইং নির্ভর করবে কয়েকটা বিষয়ের উপর। নাম্বার 1 হইলো ক্যাটায়নাইজেশন। আমি কিভাবে করব? আমার ক্যাটায়নাইজেশনটা ইভেনলি হইতে হবে। ফাইবারের ফেব্রিকের কোথাও বেশি হইলো ক্যাটায়নিক এজেন্ট, কোথাও কম হইলো, সেটা আমার কি হবে, যেখানে বেশি হবে ওখানে বেশি ডাইজ যাবে, যেখানে কম ক্যাটায়নিক এজেন্ট যাবে আনলেভেল রানিং শেড আসবে। তো আমার ক্যাটায়নাইজেশনটা ভেরি ভেরি প্রিসাইজলি হতে হবে। এখন এটা করতে হলে কতগুলো প্যারামিটার আছে, যেমন বাতে আমার লিকার রেশিও বেশি নিতে হবে। লিকার রেশিও বেশি নিলে ক্যাটায়নাইজেশনটা ইয়ে হবে, মানে মোর ইভেনলি হবে। তারপর হলো ক্যাটায়নাইজেশন একটা সার্টেন টাইম দিতে হবে, টাইম এলাও করতে হবে, যাতে প্রপারলি সব জায়গায় ভালোভাবে ক্যাটায়নাইজেশন হয়। আমরা তো প্যাকেট করে একদিন রেখে দিই 24 ঘন্টা। রাইট, ভেরি গুড। হ্যাঁ, প্লাস হইলো ক্যাটায়নাইজেশনের সময় বা ডাইজ, এখানে তো দুইটা কনসেপ্ট আছে, একটা হইলো আমি প্যাডারে করব, আর একটা হলো এক্সজস্ট প্রসেসে করব। এক্সজস্ট প্রসেসে করলে এখন যে পয়েন্টটা বলতেছে সেটাই ইম্পর্টেন্ট, সেটা হলো আমার ডিসটেন্স লাগবে, ডাইজের সাথে ফাইবার একটা ভালো ডিসটেন্স লাগবে। ডিসটেন্স বাড়ানোর ওয়ে হলো বেশি লিকার রেশিও, বেশি মোর লিকার রেশিও। আর একটা হলো এখন ক্যাটায়নিক এজেন্টে কম্বাইন্ড কিছু প্রোডাক্ট আছে যেগুলিতে লেভেলিং এজেন্ট ইনক্লুড থাকে। আমাদেরকে এখানে একটা ভালো লেভেলিং এজেন্ট ইউজ করা লাগবে, যেটা আমার ডাইজকে মাইগ্রেট মানে আমার যে ক্যাটায়নিক এজেন্ট পরে ক্যাটায়নিক এজেন্ট দ্বারা রিঅ্যাকটিভ ডাইজে অ্যাট্রাকশন হলো, এরপরে যাতে আবার মাইগ্রেশন হয়, সেই টাইপের একটা প্রোডাক্ট লাগবে ভালো। ফলে কি হবে, আমার ভালো লেভেল ডাইং হবে। সিম্পলি এটা হলো লেভেল ডাইং এর কন্ডিশন। আর বেসিক প্রিন্সিপাল হলো কটন, সেলুলোজ, অ্যানায়ন, রিঅ্যাকটিভ ডাইজ অ্যানায়ন, এখানে ডিপালশন হবে, কোনো ডাইং হবে না। সো আমি এই জন্য ক্যাটায়নাইজেশন হবে আগে ক্যাটায়নিক এজেন্ট দিয়ে, এখানে ক্যাটায়ন থাকবে ফাইবারে, আর ডাইজ অ্যানায়ন অ্যাট্রাকশনের ফলে এখানে ডাইং হবে। বেসিক প্রিন্সিপাল এটা, আর কিছু না। এখানে কোনো কোশ্চেন আছে কারো? স্যার আসলে স্যার এটা কস্ট ভাইবিলিটিটা একটু স্যার যদি আলোচনা করতেন, অর্থাৎ আমি এটাকে একদিন স্টোর করে রেখে দিব। হ্যাঁ, কস্ট ইস্যু এখানে এখনো, এটা আমাদের দেশে স্টিল নিউ। যখন নতুন একটা টেকনোলজি আসে তখন ওই টেকনোলজিটা কস্টলি হয়ে থাকে। ধীরে ধীরে যখন টেকনোলজিটা অ্যাভেলেবেল হয়ে যাবে, যখন মার্কেটে অনেক এটার কম্পিটিটর থাকবে, তখন ওই জিনিসটা কস্ট এফেক্টিভ হইতে থাকে, তখন আর মনোপলি বিজনেস থাকবে না, ধীরে ধীরে এটা কস্ট এফেক্টিভ হয়ে যাবে।
এখন এটার ওই রকম মার্কেটে সাপ্লায়ার অ্যাভেলেবেল না, যার কারণে যে সাপ্লায়ার আছে ওরা মনোপলি বিজনেস করতেছে, ওরা অনেক হাই প্রাইস রাখতেছে, বাট স্টিল দিস ইজ কস্ট এফেক্টিভ, ভবিষ্যতে আরো কস্ট এফেক্টিভ হবে। স্যার এখানে স্যার আমি একটু কথা বলছিলাম স্যার একজন স্যারের সাথে সম্মানিত স্যার, ওইখানে স্যার যেহেতু এটা একদিন মোটামুটি 24 ঘন্টা এটা আমাকে স্টোর করে রেখে দিতে হয়, সেক্ষেত্রে আমার যদি ডাইং ক্যাপাসিটি হয় 30 টন বা 40 টন, সেক্ষেত্রে এটা রেখে দেওয়াটা একটা বিশাল একটা ঝামেলার ব্যাপার, এই জাতীয় একটা বিষয় ছিল। সেক্ষেত্রে এটা হ্যান্ডেলিং ফ্লোর ম্যানেজমেন্টের ইস্যু এটা। জি স্যার, ফ্লোর ম্যানেজমেন্ট। এখন আমাদের দেশে আমাদের একটা ড্রব্যাক আছে, আমরা কিছু জিনিসে এখনো গ্লোবালি পিছিয়ে আছি। সেটা হলো যে মেইনটেনেন্স হইতে পারে, মেশিন মেইনটেনেন্স হইতে পারে, ফ্লোর ম্যানেজমেন্ট, একটা সার্ভিসিং, এগুলি তো আমরা পিছিয়ে আছি। এখন এগুলো ধীরে ধীরে ওভারকাম করতে হবে, ফ্লোর ম্যানেজমেন্ট এটা ইমপ্রুভ হবে, হইতে বাধ্য। এবং আজ থেকে 20 ইয়ার্স 15 ইয়ার্স 10 ইয়ার্স ব্যাক 5 ইয়ার্স ব্যাক ফ্লোর ম্যানেজমেন্ট যেরকম ছিল এখন তার থেকে অনেক ইমপ্রুভ, এগুলো ইমপ্রুভ হবে, বাট আমরা এখনো পিছিয়ে আছি। স্যার এখানে আমি একটা কোশ্চেন করতে চাই, যখন আমি ক্যাটানাইজেশনের জন্য 24 ঘন্টা স্টোর করব, তখন এই ফেব্রিকের ভিতরে যে ম্যাটেরিয়ালস গুলো, কেমিক্যাল গুলো পরবর্তী প্রসেসের জন্য ফেব্রিকটাকে মানে সমস্যা হতে পারে কিনা? না, হবে না, এটা ইভেনলি থাকবে। না। ওকে স্যার, ঠিক আছে। লেভেলিং এজেন্টটা স্যার আমি স্যার কখন ইউজ করব? এটা কি স্যার আমি ডাইং এর সময় ইউজ করব নাকি স্যার ক্যাটানাইজেশনের সময় ইউজ করে দিব? ডাইজের সাথেই বেটার। স্যার ক্যাটানাইজিং যদি লেভেলনেস করতে চাই সেক্ষেত্রে আমি ফার্দার কি স্যার স্টেপ নিতে পারি বা কি কি আমি সতর্কতা থাকতে পারি যাতে আমার ক্যাটানাইজেশন কোশ্চেনটা আরেকবার প্লিজ রিপিট। স্যার ফেব্রিকে ক্যাটানাইজেশনটা যাতে ইভেনলি হয়, অর্থাৎ পুরো ফেব্রিক জুড়ে যাতে ক্যাটানাইজেশনের ইফেক্টটা সেম থাকে, সেক্ষেত্রে আমি স্যার কি কি স্টেপ নিতে পারি? ওই যে আমি বললাম যে হ্যাঁ, এই যে আমার যে লিকার রেশিও একটা ইস্যু। স্যার এখানে কনসেন্ট্রেশনের কি কি ইফেক্ট থাকতে পারে স্যার? মানে আমি যে কেমিক্যালটা ইউজ করতেছি সিএসপিটিএসি, এখানে স্যার কনসেন্ট্রেশনের সাথে স্যার কি ধরনের সম্পর্ক স্যার থাকে? না, এটার সাথে কনসেন্ট্রেশন কোনো সম্পর্ক না। কনসেন্ট্রেশন বেশি হলে আমি কম ইউজ করব, হাইলি কনসেন্ট্রেটেড হলে আমি ডোজ কম হবে আমার। না স্যার, আমি স্যার গ্রাম পার লিটারের কথা বলতেছিলাম স্যার। রাইট, আন্ডারস্টুড। আমি যে প্রোডাক্টটা ইউজ করতেছি এটা হাইলি কনসেন্ট্রেটেড, এটাই তো ক্যাটানিক এজেন্ট, এটা ইউজ করব হাইলি কনসেন্ট্রেটেড হলে ওটা আমি পরিমাণে কম ইউজ করব। এটা স্যার বাণিজ্যিকভাবে এখন স্যার সিআর 2000 নামে যেটা পাওয়া যাচ্ছে স্যার, এটা ডো কেমিক্যাল নামে একটা কোম্পানি স্যার তৈরি করতেছে, আমি যেটা যতটুকু জানি স্যার। ডাউ নামে স্যার ওটা সিআর 2000 নামে ওরা বাণিজ্যিকভাবে এটা করতেছে। এখানে স্যার 65% ওদের কনসেন্ট্রেশন থাকে। সেক্ষেত্রে স্যার আমি স্যার কত গ্রাম পার লিটার নিব স্যার? মানে লিকার রেশিও আমি না এটা তো সাপ্লায়ার ওর প্রোডাক্ট কি ধরনের ও অ্যাডভাইস করবে, ওর প্রোডাক্টটা কতটুকু ইউজ করবে, এটা তো সাপ্লায়ার অ্যাডভাইস করে দিবে যে আমাকে এটা আমার এই প্রোডাক্ট এতটুকু ইউজ করা লাগবে। একটা প্রোডাক্টের কি ডোজ হবে, কি ডোজ আমি ইউজ করব, এটা সাপ্লায়ার জানে তার প্রোডাক্টটা কি ধরনের, ওই জন্য ওই সাপ্লায়ার অ্যাডভাইস করে দিবে যে এই প্রোডাক্টটা এই পরিমাণে ইউজ করতে হবে। জি স্যার, এটা মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, আমি আখতারুজ্জামান টনিকে একটু সুযোগ দিতে চাই। রাবার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। হ্যাঁ, আখতার প্লিজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। আমার দুইটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে গতকালকের একটা রিমেইনিং কোশ্চেন ছিল আর কি, সেটা হচ্ছে মাইক্রোফাইবার পলিয়েস্টার ইয়ার্ন ডাইং নিয়ে। যে মাইক্রোফাইবার পলিয়েস্টার ডাইং এর ক্ষেত্রে ভার্জিন ফাইবার আর হচ্ছে একেবারে রিইউজ বা রিসাইকেল ফাইবার, অনেক ইন্ডাস্ট্রি আমার জানা মতে রিসাইকেল ফাইবারটা ইউজ করে। রিসাইকেল ফাইবার ইউজ করতে গেলে রাইট ফার্স্ট টাইম অ্যাচিভ করার ক্ষেত্রে বা ব্লাইন্ড ডাইং এর ক্ষেত্রে হতে পারে, যদি আমরা চিন্তা করি কোনো প্রবলেম হয় কিটা, কি ধরনের সমস্যাগুলো হয় বা এগুলো ট্যাকেল দেওয়ার জন্য? না, ব্লাইন্ড ডাইং কোনো প্রবলেম হবে না। প্রবলেম হবে না? না, আরেকটি ব্লাইন্ড ডাইং এর কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা অন্য ইস্যু, অন্য রিজনে প্রবলেমটা আসতেছে, সেটার জন্য ব্লাইন্ড ডাইং প্রসেস, ব্লাইন্ড ডাইং মানে কনসেপ্ট রেসপন্সিবল না। যদি কোনো প্রবলেম থাকে সেটার জন্য ব্লাইন্ড ডাইং প্রসেস বা কনসেপ্টটা রেসপন্সিবল না। যেই কারণে প্রবলেম আসতেছে ওই জায়গায় আমাদের কাজ করা লাগবে। মানে জেনারেলি কোন ধরনের ইস্যুগুলা দেখা যায় আপনার ব্লাইন্ড ডাইং এ? না, ওই যে রিসাইকেল যে ফাইবার গুলো আছে এগুলা ডাইং করার ক্ষেত্রে মাইক্রোপলিয়েস্টার।
এখানে আসলে রিসাইকেল ফাইবার গুলো পিউরিটির উপর নির্ভর করবে কতটুকু আমার পিওর। যদি পিওর হয়ে থাকে কোনো প্রবলেম হবে না রিসাইকেলিং এতে। পিউরিটি একটা ফ্যাক্ট তাহলে। সেক্ষেত্রে আমার ফাইবার ইয়ের উপর নির্ভর করবে। যদি গুড কোয়ালিটির হয়ে থাকে কোনো প্রবলেম হবে না। লেভেলনেস ইস্যুতে একটু প্রবলেম হলে হইতে পারে, এছাড়া আদার্স কোনো প্রবলেম হবে না। আরেকটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে যে প্লিজ। হ্যাঁ, ব্লাইন্ড ডাইং এর ক্ষেত্রে তো মোটামুটি RST% অনেক ভালো হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে ডাইংটা কিভাবে হবে? প্রতিটা ইন্ডাস্ট্রির তো মনে হয় যে একটা করে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর আছে, যে ল্যাব থেকে শুরু করে বাল্ক পর্যন্ত কেমিক্যাল ডাইং প্রসেস। হ্যাঁ, ডাইং প্রসেসে। তো ডাইং প্রসেস যে প্রসেসে অ্যাপ্লাই করুক, যে প্রসেসে ডাইং করুক, প্রত্যেক ব্যাচে ওই প্রসেসটাই অ্যাপ্লাই করা লাগবে। হ্যাঁ, তো স্যার এটার জন্য কোনো ফিক্সড প্রসেস নাই যে আমি ব্লাইন্ড ডাইং করলে আমাকে এই প্রসেসে করা লাগবে। দেয়ার ইজ নো প্রসেস, দেয়ার ইজ নো ফিক্সড প্রসেস ফর ব্লাইন্ড ডাইং। তার মানে হচ্ছে প্রথমে একটা প্রসেস অ্যাপ্লাই করা হয়, এরপরে ওটাতে যদি রেজাল্ট ভালো পাওয়া যায় তখন ওটা রিপিট করা হয়, এরকম? রেজাল্ট ভালো না হলে কি ধরনের রেজাল্ট ভালো না হইতে পারে? এক হলো শেড ম্যাচিং, নাকি আরেকটা হলো আনলেভেল। আনলেভেল, হ্যাঁ, প্রথমবার শেড ম্যাচ করছেন আবার এই ডাইং করছেন। শেড ম্যাচের জন্য তো এটাকে কি বলে, প্রসেস ওইভাবে রেসপন্সিবল না। প্রথম ব্যাচ যদি শেড ম্যাচ না হয়ে থাকে, আমরা ধরে নিব এটা রেসিপিতে প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা। যদি আমার প্রথম ব্যাচ ওকে হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ ওকে হলো না, সেক্ষেত্রে আমি যে পয়েন্টগুলো আজকে ডিসকাস করছি ওই পয়েন্টগুলো একটা একটা করে দেখতে হবে। ওই পয়েন্টগুলো কন্ট্রোল করলে শেড ম্যাচ হইতে বাধ্য। আচ্ছা আচ্ছা, জি জি, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সঞ্জয়, সঞ্জয়, হ্যালো। জি স্যার, প্লিজ। সঞ্জয়, মানে মোটামুটি তো ডিসকাশন শেষ হলো। কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে এরপরে, বা হয়তো বা অনেকের নেটওয়ার্কের কারণে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হইতে পারে, সেই ক্ষেত্রে ওরা আমাকে পার্সোনালি আমার মোবাইলে কল দিলে ইট উইল বি ডিসকাস। সো জি, আমি জাস্ট আর কারো যদি কোনো কোশ্চেন থাকে স্যার, এখানে মনে হয় শাহ মোহাম্মদ, আমি একটু কোশ্চেন নিতে যাচ্ছি একটা, যদি আপনি অনুমতি দেন। একটু যদি আর্লি করে, আমি একটু বিদায় নিতে চাচ্ছিলাম আর কি। শিওর, প্লিজ। লাস্ট একটা কোশ্চেন আমি নিব শাহ মোহাম্মদ পাটোয়ারির কাছ থেকে। শাহ মোহাম্মদ ইরফান পাটোয়ারি, রাহাবার, একটু তাকে স্কোপ দেন। যাক, আমরা ওকে শুনতে পাচ্ছি না, সমস্যা নাই স্যার। আমি আপনার ফোন নাম্বারটা, সেল নাম্বারটা ওদের সাথে শেয়ার করব। যদি কোনো কারণে যদি তাদের কোনো হেল্পের প্রয়োজন হয়, আপনি কাইন্ডলি একটু হেল্প করবেন, কারণ ওরা এখন প্রজেক্টের শিওর শিওর। আর সবথেকে বড় কথা হলো করোনা সিচুয়েশন ওভারকাম হইলে দরকার আমি ফিজিক্যালি ওদের সাথে বসবো, পার্সোনালি দরকার হলে বসবো, কথা বলবো। এটা আমার বাসায় হতে পারে, কোনো রেস্টুরেন্ট, এনিওয়্যার ইট ক্যান হ্যাপেন। জি জি, এটা কোনো প্রবলেম না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আপনি এই গত 2 দিন, গতকাল এবং আজকে আমরা আসলে একটা ফ্যান্টাস্টিক সেশনের মধ্যে দিয়ে গেছি, এবং এইটা আমাদের রেকর্ডিং করা থাকবে, এটা আমরা শেয়ার করব। আশা করি যারা এখানে জয়েন করে নাই, যে স্টুডেন্ট গুলো, তারাও এখান থেকে উপকৃত হবে আর কি। আর আমি আরেকবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, মেনি মেনি থ্যাঙ্কস। আর আপনি যদি শেষে স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতে চান, হ্যাঁ বলবো, তাদের এই বলবো, এটা যদি বলতে চান তাহলে। ওদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, ওদের সাথে থাকতে পেরে, আমার কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে। ওদের কারণে আমি স্কোপ পাইছি। টেক্সটাইল টুডে আমাকে স্কোপ দিয়েছে, টেক্সটাইল টুডেকে ধন্যবাদ, ওদেরকেও ধন্যবাদ। ওদের যদি কারো কোনো কোয়েরি থাকে, কোনো ডিসকাশন থাকে বিসাইডস দিস ইস্যুস, এই পয়েন্টগুলোর বাইরে অন্য কোনো ইস্যুতে যদি কোনো ডিসকাশন থাকে, দে ক্যান ডিসকাস উইথ মি, আমাকে কল করতে পারে। আমার জানা থাকলে ডেফিনেটলি আই উইল অ্যাসিস্ট দেম, আই উইল হেল্প দেম। তারা সবাই ভালো করুক। আই উইশ দেয়ার সাকসেস, আই উইশ দেয়ার সাউন্ড হেলথ, স্টে সেফ। থ্যাংক ইউ স্যার, আপনিও সাবধানে থাকবেন, এটাই আর কি। এখন আমরা তাহলে আজকে সেশন এখানেই শেষ করব। রাহাত ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরেকবার। আর আজকে যারা উপস্থিত ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দুপুর 2টার সময় আরেকটা সেশন আছে লিন এন্ড আই নিয়ে, ওখানে তোমরা সবাই জয়েন করবে, আশা করি দেখা হবে সেখানে। সি ইউ দেয়ার। থ্যাংক ইউ। তাহলে আজকে সেশন এখানে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার। ইসুফ ভাই কাইন্ডলি আল্লাহ হাফেজ, পুরোটা ক্লোজ করে দেন। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।